আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। ঘটনাটির স্থান নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে। আর ঘটনাটির সময় যখন শুরু হয় এটি মোটামুটি 1996 সাল থেকে 2005 কি 6 সালের মধ্যবর্তী সময়। এই প্রায় 10 বছরের একটি টাইম রেঞ্জ রয়েছে এখানে। শালনগর ইউনিয়নে একজন ফকির বা কবিরাজ আমরা যেটাকে বলি বা তান্ত্রিক বলি, যেটা সাধারণত গ্রামের ভাষায় তাদের নামের শেষে ফকির শব্দটা যোগ করা হয়, এমন একজন ফকির ছিলেন। তার নাম হচ্ছে এনায়েত ফকির। উনি জিনে ধরা, ঝাড়ফুঁক এই রিলেটেড বিষয়গুলো ট্রিটমেন্ট করতেন। ওনার আরেকটি শখ ছিল, নেহায়েত শখের বসে উনি কাজটি করতেন, সেটি হচ্ছে ওনার একটা ঘোড়া ছিল। গ্রামের বিভিন্ন মেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতা হতো, এখনো হয়তো বা কোনো কোনো জায়গায় হয়, কিন্তু আগের মতো এখন আর সেরকম দেখা যায় না। তো নড়াইল জেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতাটা এটা বেশ জনপ্রিয়। তো উনি এই নিজের যে ঘোড়াটি ছিল এই ঘোড়াটি নিয়ে সেই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিতেন, এবং ওনার ঘোড়ার সাথে দৌড়ে অন্য কোনো ঘোড়া সাধারণত পারত না। উনি 1995-96 সাল থেকে ঘোড়াপালা শুরু করেন এবং বিভিন্ন মেলায় বা বিভিন্ন অনুষ্ঠানে ঘোড়দৌড় প্রতিযোগিতায় উনি ওনার ঘোড়াটা নিয়ে যেতেন এবং জয়লাভ করতেন। অধিকাংশ সময় ফার্স্ট প্রাইজটাই ওনার ঘোড়াটাকে কেন্দ্র করে উনি পেতেন। সময়টি ছিল 2002 সালের দিকে। শালনগর ইউনিয়নে একটি নামকরা মেলা হচ্ছিল। এই মেলায় ঘোড়দৌড়ের 3টা ইভেন্ট ছিল। উনি 3টা ইভেন্টেই ওনার ঘোড়ার প্রতিযোগী ওনার যে ঘোড়ার সেটি নিয়ে যে সেখানে যাবেন সেটার জন্য তিনি নাম এনরোল করান। ঘোড়ার প্রতিযোগিতাটা ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতাটা এমন ছিল যে ঘোড়াটা একটা লাইনের একটা জায়গা থেকে ছেড়ে দেওয়া হবে, ঘোড়াগুলো দৌড়ে একটা জায়গায় গিয়ে আবার ফিরে আসতে হবে, কিন্তু ঘোড়ার উপরে কোনো মানুষ থাকা যাবে না। প্রথম রাউন্ডে ওনার ঘোড়া সহ আরো অনেকের ঘোড়া শুরু করে তাদের প্রতিযোগিতা। সেখানে এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ওখানে অন্য যে ঘোড়াগুলি ছিল এর অধিকাংশ ঘোড়াগুলোই ব্যাক করে আসে না। তারা দৌড় শুরু করেছে এবং একটা জায়গায় ফিরে আসার সময় তারা ফিনিশ লাইনে না এসে অন্যদিকে দৌড়ে চলে গেছে। মালিকটা সেই ঘোড়াগুলোকে আবার ধরে নিয়ে এসেছে। তো অদ্ভুত ব্যাপার, ঘোড়াগুলো তো পরে আসলেও ফিনিশ লাইনে তো আসার কথা, কিন্তু সেগুলো কেন আসছে না। দ্বিতীয় রাউন্ড শুরু হয়। দ্বিতীয় রাউন্ডেও এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে, আর অন্য ঘোড়াগুলো একই অদ্ভুত আচরণ করে। ওই সময় ওই গ্রামেরই আর একজন ফকির বা তান্ত্রিক কবিরাজ, তার নাম ছিল ইসহাক ফকির। তিনিও তার ঘোড়াকে ওইখানে নিয়ে এসেছিলেন। দুইবার 2টা ইভেন্টে ঘোড়াকে নামিয়ে তিনি কোনো ফল পেলেন না, জয়লাভ করতে পারেননি। কিন্তু তিনি কিছু একটা বিষয় আঁচ করতে পেরেছিলেন, কারণ তিনি নিজেও একজন তান্ত্রিক বা ফকির বা কবিরাজ ছিলেন। তিনি সরাসরি এনায়েত ফকিরকে দোষারোপ করতে থাকেন, বলতে থাকেন যে তুই তন্ত্রমন্ত্র করে এই ঘোড়াগুলোকে দৃষ্টি বিভ্রম করে দিচ্ছিস, এই কাজটি বন্ধ কর, ন্যায়ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ কর। এনায়েত ফকির বিষয়টি অস্বীকার করে। ইসহাক ফকির বারবার যখন এনায়েত ফকিরকে দোষারোপ করছিল, একটি পর্যায়ে এনায়েত ফকিরের সাথে ইসহাক ফকিরের হাতাহাতি শুরু হয়ে যায়। যাই হোক, এনায়েত ফকির বলে যে থার্ড রাউন্ডেও আমার ঘোড়াটি প্রথম হবে, তুই যা পারিস কর। সত্যি থার্ড রাউন্ডেও এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। ইসহাক ফকিরের ঘোড়াটি অন্যান্য ঘোড়ার মতো দিগ্ভ্রান্ত হয়ে অন্যদিকে চলে যায়। ইসহাক ফকির এবারও এসে এনায়েত ফকিরকে দোষারোপ করে এবং গালিগালাজ করতে থাকে। আবারও শুরু হয়ে যায় দুজনের মধ্যে হাতাহাতি। মানুষজন এসে তাদেরকে থামায়। ইসহাক ফকির এনায়েত ফকিরকে হুমকি দেয়, তোকে আমি দেখে নেব। এই বলে ইসহাক ফকির চলে যায়। এনায়েত ফকির তার ঘোড়াটিকে নিয়ে বিজয়ের বেশে বাড়িতে ফিরে আসে। 3টা পুরস্কার পেয়েছে সে। তার স্ত্রীকে বলে তার এই সফলতার কথা। স্ত্রী খুশি হয় এবং তার একটা ছোট ছেলে সন্তানও ছিল, সেও খুশি হয়।
ঘোড়াটিকে সুন্দর করে গোসল করিয়ে খাইয়ে দিয়ে ঘোড়ার আস্তা বলে রেখে দেয়। ওই রাত্রে ঘটে একটি মর্মান্তিক ঘটনা। মধ্যরাতে হঠাৎ এনায়েত ফকির স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করে। এনায়েত ফকির বলে, কি হয়েছে? তার স্ত্রী বলে, তার ছেলেটি একদম নিস্তেজ হয়ে গেছে, নড়াচড়া করছে না, টেনে টেনে দম নিচ্ছে। এনায়েত ফকির উনি ওনার যে তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক জানা ছিল, দ্রুত ঝাড়ফুঁক করে। তখন যখন দেখে যে কোনো উন্নতি হচ্ছে না, তখন উনি ওনার বাড়ি থেকে কয়েকটা বাড়ি দূরে একটি ভ্যানওয়ালাকে ডেকে তোলে, বলে যে দ্রুত উপজেলা সদর হসপিটালে নিয়ে যেতে হবে, মানে স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আর কি। ভ্যানে করে ওই রাতেই দ্রুত তার ছেলেকে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কর্তব্যরত চিকিৎসক এনায়েত ফকিরকে জানায় তার সন্তান হসপিটালে নিয়ে আসার পথেই মারা গেছে। এনায়েত ফকিরের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। ছেলেকে দাফন কাফন শেষ করে উনি যখন বাড়িতে ফেরেন, বাড়িতে ফিরে দেখে আরেকটি ঘটনা। ওনার স্ত্রীও অসুস্থ এবং ওনার শখের ঘোড়াটি সেটিও খুব অসুস্থ। তখন উনি বুঝতে পারেন বিষয়টি স্বাভাবিক না, নিশ্চয়ই এখানে অন্য কোনো বিষয় কাজ করছে। তখন ওনার স্ত্রী এবং ঘোড়াকে উনি বিভিন্ন ট্রিটমেন্ট করে, ঝাড়ফুঁক করে আল্লাহর রহমতে সুস্থ করে তোলেন। উনি বুঝতে পারেন এটি ওই ইসহাক ফকিরের কাজ। তিনি যে হুমকি দিয়েছিলেন এবং ঘোড়দৌড় প্রতিযোগিতায় তার ঘোড়াটা হেরে যাওয়ার কারণে এই কাজটি করেছেন। যাই হোক, তার স্ত্রী যখন সুস্থ হয়, ঘোড়াটিও যখন সুস্থ হয়ে যায়, স্ত্রী বলে, তোমার এই ঘোড়ার কারণে আজকে আমার সন্তানকে হারিয়েছি, এই ঘোড়াকে আর রাখা যাবে না। আবার কোনো এক প্রতিযোগিতায় যাবা, সেখানে আবার কারোর সাথে গোলমাল হবে, সে কোনো ব্ল্যাক ম্যাজিক করবে, আবার পরিবারের কোনো ক্ষতি হবে, সুতরাং এই ঘোড়াটি তোমাকে বিক্রি করে দিতে হবে। স্ত্রীর পীড়াপিড়িতে এনায়েত ফকির তার প্রিয় শখের ঘোড়াটি বিক্রি করে দিতে রাজি হন। খুব দ্রুত একটি ক্রেতাও পেয়ে যান। মোটামুটি ভালো দামেই ওই ঘোড়াটি বিক্রি হয়ে যায়, কারণ তার ঘোড়াটি খুব ভালো দৌড়াতে পারতো, সে সুঠাম দেহি ছিল ঘোড়াটি, যার কারণে ঘোড়াটির একটি নাম ডাক ছিল। বেশ ভালো মূল্যই পান এনায়েত ফকির। ঘোড়াটি বিক্রি করে দেন। 3 দিন পর, ঠিক 4 দিনের দিন সকালবেলা এনায়েত ফকির দেখেন যার কাছে তার ঘোড়াটি বিক্রি করে দিয়েছিলেন, সেই লোকটি ঘোড়াটি নিয়ে এনায়েত ফকিরের বাড়িতে হাজির। এনায়েত ফকির জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটি কোনো কথা না বলে তাকে বললেন, আপনার ঘোড়াটি আমি রাখতে পারবো না, ঘোড়াটি ফেরত নেন, আমার টাকা আমাকে ফেরত দেন। এনায়েত ফকির জিজ্ঞেস করছিল যে কি হয়েছে, আসলে ঘোড়াটির সমস্যা কি? তিনি বলেন যে এত কথা আমি বলতে পারবো না, আপনার ঘোড়া আপনি বুঝে নেন, আমার টাকা আমাকে ফেরত দেন। আপনার ঘোড়া আগের মতোই আছে, সুস্থ আছে, আমার টাকা ফেরত দেন, আপনার ঘোড়া আমি নেব না। এনায়েত ফকির বারবার সমস্যা বা এই সমস্যার কারণ বা কেন নিয়ে এসেছে এই বিষয়গুলো জিজ্ঞেস করলেও ওই লোকটি কোনো কথা বলতে রাজি হচ্ছিলেন না। যাই হোক, নিরুপায় হয়ে এনায়েত ফকির ঘোড়ার টাকার ফেরত দেন এবং ঘোড়াটিকে রেখে দেন। লোকটি যখন চলে যায়, যাওয়ার সময় আশেপাশের লোকজনের কাছে তিনি বলছিলেন যে এনায়েত ফকির একটা বাটপার লোক, একটা দোষের ঘোড়া আমাকে বিক্রি করে দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, ও কাজটি ভালো করে নাই, এই বলে উনি চলে যান। যাই হোক, কয়েকদিন পর আরেকজন ক্রেতার কাছে এনায়েত ফকির ঘোড়াটি বিক্রি করে দেন। যেই লোক ঘোড়াটি কিনে নিয়ে যান, উনিও ঠিক 4 দিনের মাথায় বেশ সকালে না, বিকালের দিকে ঘোড়াটি নিয়ে এনায়েত ফকিরের বাড়িতে হাজির। এনায়েত ফকির তো অবাক। এনায়েত ফকির জিজ্ঞেস করেন, কি হয়েছে? তখন এনায়েত ফকিরকে ওই লোকটি বলেন, আপনার ঘোড়াটি আমি রাখতে পারবো না, ঘোড়া ফেরত নেন, আমাকে টাকা ব্যাক দেন। এনায়েত ফকির জিজ্ঞেস করে, কি হয়েছে, সমস্যা আমাকে বলতেই হবে। তখন লোকটি বলেন, আপনার ঘোড়ার সমস্যা আছে। বলে, কি সমস্যা? তার কি শারীরিক কোনো সমস্যা? বলেন, না, আপনার ঘোড়ার কারণে বিগত 3 রাত আমাদের পরিবারের সদস্যরা কেউ ঘুমাতে পারে না, তারা দিনের বেলা ঘুমায়, রাত্রে ঘুমাতে পারে না।
এনায়েত ফকির লোকটির কথা শুনে খুবই অবাক হয়। লোকটির কাছে আরো কিছু জানতে চান। তখন লোকটি যে বিষয়টি বলে গা শিউরে ওঠার মতো একটি বিষয়। লোকটি বলেন, যেদিন এনায়েত ফকিরের কাছ থেকে তিনি ঘোড়াটি কিনে নিয়ে যান, রাতের বেলা ঘোড়াটিকে একটি ঘরে রেখে দেন। রাত যখন একটু গভীর হয়েছে এবং ওই বাড়ির সদস্যরা যখন একটু ঘুম ঘুম ভাব, হঠাৎ একজন মহিলার নাকি সুরে কান্না তাদের কানে ভেসে আসে। তারা চিন্তা করেন এই কান্নাটি কোথা থেকে আসছে। ঘর থেকে বের হয় তারা। বের হয়ে তারা বুঝতে পারেন এই কান্নার শব্দটি ঘোড়া যেই ঘরটিতে রাখা হয়েছে সেখান থেকে আসছে। তারা যখন ঘোড়ার ওই ঘরের দরজা খুলে ভিতরে ঢোকেন, সাথে সাথে ওই কান্নার শব্দটি বন্ধ হয়ে যায়। তারা আশেপাশে খুঁজে দেখেন কাউকে দেখা যায় কিনা। না, কাউকে দেখা যায় না। আবার তারা ঘরে এসে শুয়ে পড়েন। যখনই তারা আবার একটু ঘুম ঘুম ভাব এসেছে, আবার ওই কান্নার শব্দটি তাদের কানে ভেসে আসে এবং কান্নার শব্দটি ক্রমশ তীব্র হতে থাকে। মানে কেউ যে ঘুমিয়ে পড়বে সে উপায় নেই, শব্দটি আস্তে আস্তে তীব্র হতে থাকে। তারা আবার ঘর থেকে বের হয়। তারা বুঝতে পারে এই কান্নার শব্দটি ওই ঘোড়ার ঘর থেকে আসছে। আবারও যখন ঘোড়ার ঘরে যায়, তারা কোনো কান্নার শব্দ পায় না, থেমে যায় সেই শব্দ। এভাবে সারাটি রাত তারা ঘুমাতে পারে না। সকালের দিকে যখন সূর্য ওঠে, তখন আর সেই কান্নার শব্দ শোনা যায় না। তখন এই সারা রাতের নিদ্রাহীনতার কারণে বাড়ির সবাই অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। পরের দিন একই ঘটনা ঘটে, কিন্তু সেদিন গতকালকের তুলনায় কান্নার শব্দটা আরো বেশি। একই রকম ভাবে তারা যখন ঘোড়ার ঘরে ঢোকে, তখন দেখে একদম শান্ত, কোনো শব্দ নেই। আবার ঘরে আসলে আবার কান্নার শব্দ ক্রমশ জোরালো হয়। কোনোভাবেই তারা ঘুমাতে পারে না। তৃতীয় দিন রাত্রে যখন একই ঘটনা ঘটতে থাকে এবং সেবার অসহনীয় পর্যায়ের জোরে জোরে কান্নার আওয়াজ, তখন তারা আর সহ্য করতে পারে না। তখন বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেয় ঘোড়াটিকে একটি মাঠের মধ্যে বেঁধে রাখা। ঘোড়াটিকে যখন মাঠের মধ্যে বেঁধে রাখা হয়, তখন ওই ঘরে আর কোনো কান্নার শব্দ শোনা যায় না। বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেয় সকাল হলে এই ঘোড়াটিকে তাদের মালিকের কাছে, মানে আগের মালিকের কাছে ফিরিয়ে দিয়ে টাকা ফেরত নিয়ে আসা। কারণ আগের মালিক হয়তোবা ইচ্ছাকৃতভাবে এই ঘোড়াটি কাছে রাখতে পারেনি, এই সমস্যার কারণে তাদের কাছে বিক্রি করে দিয়েছে এবং এই সমস্যার কথাটা তাদেরকে জানায়নি। এই চিন্তা করে তারা সিদ্ধান্ত নেয় ঘোড়াটিকে ফেরত দেওয়া হবে। যেহেতু অনেক রাত পর্যন্ত ওই রাত্রে তারা ঘুমাতে পারেনি, বেশ বেলা পর্যন্ত ঘুমিয়ে দুপুরের পরে খাওয়া দাওয়া করে ওই লোকটি ঘোড়া নিয়ে রওনা দেয়। বিকালে এসে এনায়েত ফকিরের বাড়িতে পৌঁছায়। এনায়েত ফকিরকে যখন এই বিষয়গুলি খুলে বলে, এনায়েত ফকির খুবই অবাক হয়। কারণ এতদিন ধরে এই ঘোড়াটি তিনি পেলেছেন, কখনো এই সমস্যা হয়নি। তবে হঠাৎ কেন এই সমস্যা এখন দেখা দিচ্ছে, উনি কিছুটা বুঝতে পারেন। এর মধ্যে যেটি হয় সেটি হচ্ছে এনায়েত ফকিরের আবার সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। এনায়েত ফকিরের বাড়িতে ঘোড়াটি আসার পর তখন কিন্তু আস্তাবল থেকে আর কোনো কান্নার শব্দ ভেসে আসে না। কিন্তু এনায়েত ফকির দেখে যে ঘোড়াটিকে যখন ঘোড়ার জন্য নির্ধারিত যে জায়গাটি সেখানে রাখা হয়, ওই ঘোড়াটি অঝোর ধারায় কাঁদতে থাকে, কিন্তু কোনো মহিলার নাকি সুরে কান্না আর ভেসে আসে না। এনায়েত ফকির চিন্তা করে যে ঘোড়াটিকে আর হয়তো বা আস্তাবলে রাখা যাবে না, তাকে মাঠে কোনো একটা জায়গায় রাত্রে বেঁধে আসতে হবে। কারণ ঘোড়াটির নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে যেটি তিনি বুঝতে পারছেন না। যাই হোক, এর মধ্যে পেরিয়ে যায় প্রায় 2 থেকে 2.5 বছর। এনায়েত ফকিরের ঘর আলো করে আরেকটি পুত্র সন্তান আসে, সেও বড় হতে থাকে। একদিন দুপুরবেলা একটি ভ্যান এনায়েত ফকিরের বাড়িতে আসে। এনায়েত ফকির দূর থেকে দেখে ভ্যানের উপর একটি মানুষ শোয়া। ভ্যানটি এনায়েত ফকিরের বাড়ির দিকে আসছে। এনায়েত ফকিরের বাড়িতে যখন ভ্যানটি আসে, তখন দেখে ভ্যানের উপর একদম শুকনো লিকলিকে একজন মানুষ শুয়ে আছে, খুবই অসুস্থ, হাড্ডিসার হয়ে গেছে। এনায়েত ফকির দেখে চিনতে পারেন এই লোকটি আর কেউ নয়, সেই ইসহাক ফকির।
ইসহাক ফকিরের উঠে বসার শক্তি শরীরে ছিল না। ইসহাক ফকির শুয়ে শুয়েই এনায়েত ফকিরকে বলতে থাকে যে ভাই, আমি বিশাল এক অন্যায় করেছি। সেদিন মেলায় তোমার সাথে ঝগড়াঝাটি করে তোমার পরিবারের উপর আমি ব্ল্যাক ম্যাজিক করেছিলাম, যার কারণে তোমার সন্তান মারা যায়। তোমার স্ত্রী এবং ঘোড়ার উপরও করেছিলাম, কিন্তু তারা সুস্থ হয়ে গেছে। তুমি তোমার সন্তানকে মৃত দেখে আমার উপর ক্ষিপ্ত হয়ে তুমি আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছো। আমারও সন্তান মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, আমিও মৃত্যু সজ্জায়। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর থেকে তোমার ব্ল্যাক ম্যাজিক তুলে নাও, আর আমাকে মাফ করে দিও। এনায়েত ফকির ইসহাক ফকিরের উপর এতটাই ক্ষিপ্ত ছিল যে সে তাকে ক্ষমা করে না, এবং ওই মৃত্যু সজ্জায় ইসহাক ফকিরকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দেয়। এনায়েত ফকিরের স্ত্রী এই ঘটনাটি দূর থেকে দেখছিল। তিনি বলছিলেন যে আমাদের তো এক সন্তান চলে গেছে, আল্লাহর একটা সন্তান দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। কিন্তু এনায়েত ফকির তার স্ত্রীর কথা শোনে না। সে তার সিদ্ধান্তে অটল থাকে এবং সে বলে, হ্যাঁ, আমি তোর উপর ব্ল্যাক ম্যাজিক করেছি, আমার সন্তান হত্যার প্রতিশোধ নিয়েছি, আমি তোকে ক্ষমা করব না, আমার বাড়ি থেকে বের হয়ে যা। তাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনার পরের দিন এনায়েত ফকিরের কাছে খবর আসে ইসহাক ফকির মারা গেছে। শুনে এনায়েত ফকির মনে মনে খুশি হয়, কারণ এই ঘটনার তো আসলে কোনো বিচার হবে না, পুলিশি কোনো কেসও হবে না, সে তার সন্তান হত্যার প্রতিশোধ নিতে পেরেছে। এরপরে বেশ কয়েকদিন স্বাভাবিকভাবে কেটে যায়। প্রতি রাত্রে এনায়েত ফকির তার সেই ঘোড়াটিকে মাঠে বেঁধে আসত। এক রাতে খাওয়া দাওয়া করে ঘোড়াটিকে মাঠে বেঁধে আসতে চায়। সাধারণত তার বাড়ি থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথের দূরত্বে ঘোড়াটিকে বেঁধে আসে। তার স্ত্রী বুঝতে পারে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, এনায়েত ফকির আর ফিরে আসছে না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে যায়, ফিরে আসছে না। তার স্ত্রীর মনে সন্দেহ হয়। তিনি একটি হারিকেন হাতে নিয়ে পার্শ্ববর্তী যে ঘরগুলো আছে, যে পরিবারগুলো আছে, তাদের বাড়িতে যান, তাদেরকে ডেকে তোলেন এবং সেই বাড়ির আরো কিছু সদস্যদেরকে নিয়ে মাঠের মধ্যে যান। মাঠের মধ্যে গিয়ে দেখেন যে জায়গাটিতে ঘোড়াটিকে বেঁধে রাখা হতো সেখানে একটি খুঁটো গাড়া আছে, খুঁটোর সাথে দড়িও আছে, যেটি ঘোড়ার পায়ের সাথে বেঁধে রাখা হতো, কিন্তু ঘোড়াটিকে দেখা যাচ্ছে না, এনায়েত ফকিরকেও দেখা যাচ্ছে না। তখন তারা টর্চ লাইট জ্বালিয়ে চারদিকে খুঁজতে থাকেন এবং জোরে জোরে এনায়েত ফকিরের নাম ধরে ডাকতে থাকেন। হঠাৎ একজন চিৎকার দিয়ে বলে, পেয়েছি, ঘোড়াকে পেয়েছি। সবাই ছুটে যায় সেই ঘোড়াটির কাছে, গিয়ে দেখে যে ঘোড়াটির 4টি পা আর দেহ থেকে কেউ সজোরে টেনে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং ঘোড়াটির ধর থেকে মাথাও আলাদা। কিন্তু সেটা মনে হয় না কেউ কেটে আলাদা করেছে, কেউ টেনে ছিঁড়ে আলাদা করে ফেলেছে। ঘোড়াটির মৃতদেহ পড়ে আছে। বুঝতে পারে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। এনায়েত ফকির কোথায়? তারা হন্যে হয়ে খুঁজতে থাকে পুরো মাঠ, পাওয়া যায় এনায়েত ফকিরকে। সেই ঘোড়াটির মতো একই রকম ভাবে, মর্মান্তিক ভাবে এনায়েত ফকিরের শরীর থেকে হাত, পা, মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, পরবর্তীতে জানা যায় যে ইসহাক ফকির কিছু জিন পালতেন। সেই জিনের মাধ্যমে উনি ব্ল্যাক ম্যাজিক গুলো চর্চা করতেন। যখন ইসহাক ফকিরও উনি যখন মৃত্যু সজ্জায় চলে যান, তখন ইসহাক ফকিরের পালিত জিনেরা তারা ইসহাক ফকিরকে পরামর্শ দেয় যে এনায়েত ফকির তার উপর যে ব্ল্যাক ম্যাজিক করেছে এটি তারা কাটাতে পারবে না, অবশ্যই এনায়েত ফকিরকে কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। তিনি যদি এই ব্ল্যাক ম্যাজিকটা কাটান তবে উনি বাঁচতে পারবেন, তাছাড়া বাঁচা সম্ভব নয়। এই জন্যই ইসহাক ফকির এনায়েত ফকিরের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু মৃত্যুসজ্জায় দেখেও এনায়েত ফকির ইসহাক ফকিরকে ক্ষমা করেননি। ইসহাক ফকির মারা যায়। ইসহাক ফকিরের যে পালিত জিনেরা ছিল তারা এনায়েত ফকিরের উপর খুবই ক্ষিপ্ত হয়। তারা চিন্তা করে এর প্রতিশোধ নিতেই হবে, তাদের মালিকের হত্যার প্রতিশোধ নিতেই হবে।
কারণ মৃত্যুসজ্জায় একজন মানুষ ক্ষমা চেয়েছে, ক্ষমা চাইলে তো আল্লাহ মাফ করে দেন, কিন্তু সে কেন ক্ষমা করলো না? এই জন্য তারাও সুযোগের অপেক্ষায় ছিল। এই সুযোগ চলে আসে একদিন। যখনই সেই সুযোগটি পায় তখনই সেই ঘোড়া আর এনায়েত ফকিরকে ওই জিনেরা নির্মমভাবে হত্যা করে। প্রিয় লিসেনার্স, ওই ঘোড়াটি কেন কাঁদত? আসলে জানা যায় বা পরবর্তীতে জানা গিয়েছিল যে ওই ঘোড়াটি সবসময় এই চিন্তা করে কাঁদত যে তার মালিক খুব তাড়াতাড়ি হয়তোবা মারা যাবে, তার উপর বিপদ আসছে। যেহেতু তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, ওই ঘোড়াটির সাথেও একটি জিন থাকতো, সে ওই ঘোড়াটিকে পাহারা দিত। সেও তার মালিকের জন্য কান্নাকাটি করত, কিন্তু সে জিনটি ছিল বোবা, সে কিছু বলতে পারত না। এভাবেই এনায়েত ফকির এবং ইসহাক ফকিরের করুণ পরিণতি ঘটে। আর ব্ল্যাক ম্যাজিকের যারা করেন তাদের পরিণতি কি হয়? এনায়েত ফকির এবং ইসহাক ফকির তাদের উজ্জ্বল দৃষ্টান্ত। তো ঘটনা শুরু হয় 2017 সালের শেষের দিকে। টাঙ্গাইলের একজন পীর সাহেবের ঘটনা। পীর সাহেবের দরবার ছিল এবং প্রচুর লোকজনের আনাগানা ছিল সব সময়। মানুষজন আসতো বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে, তিনি ঝাড়ফুঁক করে দিতেন। কোনো সময় গরিব লোকদের টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন, আবার সন্ধ্যার সময় তিনি তার মুরিদদের নিয়ে জিকির করতেন। বিভিন্ন সমস্যা নিয়ে তিনি আসা লোকদের ঝাড়ফুঁক করতেন ঠিক সন্ধ্যার পরপরই। তিনি সবসময় তার কাছে কাচের বোতল রাখতেন। যদি কোনো জিনে ধরা রোগী আসতো তার কাছে, তবে সেই জিনগুলোকে তিনি বোতলে ঢুকিয়ে ফেলতেন যদি জিনগুলো যেতে রাজি না হতো। ব্যাপারটা এমন ছিল যে সেই পীর জিনকে বলতেন চলে যেতে, যদি না যাইতো তাহলে মারধর করতেন। তখন কিছু জিন যেতে চাইলে চলে যেতে দিতেন, না যেতে চাইলে বলতেন চলে যান, এলে বোতলে ঢুকিয়ে ফেলবো। তো যারা যেতে চাইতো না তাদেরকে বোঝানোর সুযোগ না দিয়ে তিনি বোতলে ঢুকাতেন এবং সেই বোতল নিয়ে তিনি তার মুরিদদের দিয়ে মাটি চাপা দিয়ে রাখতেন। মুরিদ বলতে তার আশেপাশের অ্যাসিস্ট্যান্টদেরকে দিয়ে। যেহেতু তিনি জিনকে বন্দি করেছেন, তাই সেই জিনের আত্মীয় স্বজনরা যেন সেই পীর বা পীরের পরিবারের কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য তিনি প্রতিদিন 8টা করে তাবিজ তার বাড়ির চারিপাশে পুঁতে দিতেন তার মুরিদদেরকে নিয়ে। এটি তিনি প্রতিদিন করতেন, কারণ তিনি খুব ভালো করেই জানতেন বন্দি জিনদের জন্য অন্যান্য জিনেরা হামলা করতে পারে, এতে পরিবারের পরিবারের ক্ষতি হতে পারে, এবং সেজন্য সে প্রতিদিন তার বাড়িতে তাবিজ পুঁতে দিতেন যাতে কোনো ধরনের জিন প্রবেশ করতে না পারে। এভাবে উনি ওনার কাজ চালিয়ে যেতে লাগলেন। একদিন ওনার একজন মুরিদ, যিনি সব সময় ঝাড়ফুঁকের কাজে পীরকে সাহায্য করতেন, তিনি ঘুমের মধ্যেই মারা যান। তাকে গোসল দেন পীর সাহেব নিজেই, এবং তিনি লক্ষ্য করেন তার সেই মুরিদের পুরো শরীর কেমন যেন নরম। মৃত্যুর পর সাধারণত শরীর শক্ত হয়ে যায়, কিন্তু সেই মুরিদের শরীর ছিল একদম নরম, এবং তিনি এটা লক্ষ্য করলেন তার বুকের সবগুলো হাড় ভেঙে গেছে। তিনি দ্রুতই তার মুরিদের দাফন কাফন সম্পন্ন করে এবং বাসায় ফিরে তার বাড়িকে তিনি বরাবরের মতোই 8টা তাবিজ লিখে বন্ধ করিয়ে দেন। তখন ছিল আসরের সময়। সচরাচর তিনি এই কাজটি এশার পর করতেন। সেদিন রাতে পীর সাহেব স্বপ্নে দেখেন যে তার মুরিদের লাশ কবর থেকে উঠিয়ে শিয়াল কুকুর টেনে তুলে ফেলেছে এবং তার বাড়ির উঠানে সেই লাশ এনে ফেলে রাখা হয়েছে। এটা দেখে তার ঘুম ভেঙে যায় এবং তিনি শুনতে পান তার সেই মৃত মুরিদ তাকে ডাকছে। যেহেতু তিনি জানতেন এটা জিনদের শয়তানি, তাই তিনি তখনই একটা লাঠি নিয়ে বের হন এবং বের হয়ে তিনি দেখতে পেলেন তার বাড়ির উঠানের সামনে সেই মৃত মুরিদ দাঁড়িয়ে আছে। তিনি বলতে লাগলেন, খবিশের বাচ্চা, তোর এত বড় সাহস, আমার বাড়িতে আমার জমিনে দাঁড়িয়ে আছিস, এখনই চলে যা, নইলে আগে তোকে বেঁধে মারবো, তারপর তোকে বোতলে ভরে মাটিতে পুঁতে রাখবো। তার কথা শুনে সেই মুরিদের রূপ নেয়া জিন বলে, আয় আমাকে ধর, তোর যদি সাহস থাকে তবে আমাকে পারলে ধর। এটা শুনে সেই পীর লাঠে উঁচিয়ে তাকে মারতে যাবে, ঠিক তখনই সেই পীর মাটিতে পড়ে যান। তিনি অনুভব করতে লাগলেন তার ডান পায়ের বোধ শক্তি হারিয়ে গেছে, তাই তিনি কোনোভাবে ওঠার চেষ্টা করছেন কিন্তু পারছিলেন না। তিনি দোয়া তো পাঠ পড়তে পারছিলেনই না পারছিলেন কাউকে ডাকতে। তখন সেই মুরিদের রূপ নেয়া জিন তার কাছে আসে, তার কানের কাছে এসে বলতে থাকে, তোর বাহাদুরির দিন শেষ, দেখ তোকে আর তোর সাথীদেরকে কি করি। এটা বলার পর সেই জিন তার উপর অজস্র ছোট ছোট সাপ ফেলে দিয়ে চলে যায়। সাপগুলো তাকে কামড়াতে থাকে। সেই সাপের কামড়ে চিৎকার করতে লাগলেন তিনি। পাশে তার মুরিদরা স্থায়ীভাবে থাকতো, যারা তারা জিন ছাড়ানো বা ঝাড়ফুঁকে সাহায্য করত। তারা সেই পীরের চিৎকার শুনে সেখানে এসে পীরকে মাটিতে গড়াগড়ি করতে দেখে। পীরকে তারা উদ্ধার করে এবং ঘরে নিয়ে যায়।
সেই রাত পোহানোর পর পীর সাহেব বুঝতে পারলেন তার 2 পা অবশ হয়ে গেছে। এদিকে সকালে খবর আসে তার আরেক মুরিদ মারা গেছেন। এই কথা শোনার পর পীর সাহেব বুঝতে পারলেন কোনো একটা সমস্যা শুরু হয়েছে। তারা দুইজনই খুব কাছের মানুষ ছিল এবং দুইজনই গত 2 দিনে মারা গেল। গত রাতে তার সাথে এমন একটা ঘটনা ঘটে গেল, আর এখন তো 2 পা অবশ, অবশ্যই কোনো জিন তার ক্ষতি করতে চাচ্ছে। তাই তিনি প্রতিদিন যেভাবে 8টা তাবিজ বাড়ির 8 দিকে পুঁতে দিতেন, সেভাবে তিনি তাবিজ পুঁতে দিলেন মুরিদদের দিয়ে। কিন্তু 8টির বদলে 16টি তাবিজ পুঁতে দেওয়া হলো, যাতে কোনোভাবে কোনো জিন না আসতে পারে এবং পরিবারের ক্ষতি করতে না পারে। এবং তার মুরিদদের নির্দেশ দিলেন এই খবর প্রচার করতে যে পীর সাহেব অসুস্থ, তাই কিছুদিন পীর সাহেবের সাথে কেউ দেখা করতে পারবে না, এটা চারিদিকে ছড়িয়ে দেওয়া হলো। সেদিন রাতে সেই পীর তার পরিচিত একজন আলেমের কাছে গত রাতে ঘটনা এবং পরপর 2 দিনে তার 2 জন মুরিদের মারা যাওয়ার ব্যাপারে আলাপ করলেন। পীরের পরিচিত সেই ব্যক্তি ফোনে তাকে বলেন, যেহেতু আপনি জিনকে বোতলবন্দি করেছেন, তাই হয়তো কোনো জিন আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তাই আপাতত সাবধান থাকুন। এবং যেহেতু গত রাতে আপনি না বুঝে বাইরে গিয়ে সেই জিনের মুখোমুখি হয়েছিলেন, তাই সেই সুযোগে আপনার উপর সে জাদু করেছে। পীরের পরিচিত সে আলেম তাকে ফোনে কিছু তদবির শিখিয়ে দেয় এবং পরামর্শ দেয় তার পরিবারের কেউ যেন বাইরে চলাফেরা একা একা না করে। কিন্তু সেদিন রাতটাই ছিল বিভীষিকাময়। সেদিন রাতে পীর সেই আলেমের পরামর্শ মোতাবেক আমল করা শুরু করে দেয় এবং আমল করে ঘুমিয়ে গেলেন। উনি ঘুমিয়েছিলেন, হঠাৎ করে কিছু তাকে বিছানা সহ এক পাশ কাত করে ফেলে দেয় এবং তিনি বিছানার নিচে চাপা পড়ে যান। তিনি শুনতে পান তার ছোট মেয়ে, ছোট ছেলে, তার স্ত্রী, বড় মেয়ে, মেয়ের জামাই প্রচন্ড আর্তনাদ করছে। তিনি নিজেও চিৎকার করছিলেন। তখন তিনি শুনতে পান কেউ টেনে হিচড়ে তার পরিবারের সদস্যদের তার বাড়ির ডাইনিং রুমে এনে বসিয়ে দিয়ে বলেন, একদম চুপ হয়ে বসে থাক তোরা, না হলে তোদের জবাই করে ফেলে দিব, তোদের বাড়ির পাশের পুকুরে ফেলে রাখবো। তখন পীর বলছিলেন, আমাকে পারলে মার, আমাকে আটকে রেখে আমার পরিবারকে ভয় দেখাচ্ছিস, পারলে আয়। পীর এটা বলার সাথে সাথে তার উপর থাকা বিছানাটা কেউ সরিয়ে ফেলে এবং পীরকে উপরে টেনে তুলে ঘাড় ধরে এবং তাকে নিয়ে যায় ডাইনিং রুমে। পীর দেখতে পান তার পরিবারের সবাই সেই ঘরের কোণে একটা কোণে বসে আছে। তখন পীর দেখতে পেলেন অজস্র কালো কালো ছায়া মূর্তি তাদের ঘিরে রেখেছে। তাদের চোখগুলো ছিল লাল, পুরো ঘরটা যেন গরম। পীর ভয় পেয়ে গেল। তিনি তার পরিবার সবাইকে ডাকলেন, কিন্তু কেউ ডাকে সাড়া দিল না। তিনি শুনতে পেলেন একটা কালো ছায়া মূর্তি তার পরিবারকে বলছে, এই তোরা কাঁদিস না, এই নে শাবল কোদাল, খুঁড়ে ফেল তোদের বাবার কবর। পীর মরে গেছে, ওকে মাটি দিতে হবে। গরমে ফুলে গেছে তোদের বাবার শরীর, পচতে শুরু করেছে, দিন হওয়ার আগেই মাটি দিয়ে দে, নইলে মানুষজন জেনে যাবে পীর তো মরেই গেছে, পচেও গেছে। তখন সবাই ছিছি করবে, দাফন দিতে কেউ আসবে না কাছে গন্ধে, তোদেরকেই দাফন কাফন করতে হবে। পীর তাজ্জব হয়ে শুনতে লাগলেন এবং চিৎকার করে তার ছেলে মেয়ের জামাইকে ডাকতে লাগলেন, এই তোরা এগুলা শুনিস না, আল্লাহর ডাক, আল্লাহ আয়াতুল কুরসি পড়। ঠিক এই কথা যখনই তিনি বললেন, তখনই বুঝতে পারলেন তিনি তো কথা বলছেন ঠিকই, কিন্তু কোনো শব্দ তার মুখ থেকে বের হচ্ছে না। তিনি দেখলেন তার কিশোর ছেলে এবং মেয়ের জামাই সেই জিনদের দেওয়া শাবল কোদাল দিয়ে সেখানে ডাইনিং রুমের পাকা ফ্লোরেই কবর খুঁজছে। তিনি দেখলেন যারা কবর খুঁজছে তারা শাবল বা কোদাল দিয়ে না করে হাত দিয়ে কবর খুঁজছে। আর পীর শুনতে পাচ্ছিলেন কালেমা শাহাদাত পড়ছে সেই সকল ছায়ামূর্তিগুলো। তিনি দেখলেন তাকে 4টি ছায়ামূর্তি তাদের কাঁধে তুলে নিল। তারা তাকে সদ্য খোরা সেই কবরে শুইয়ে দিল। পীর দেখতে পাচ্ছিলেন, শুনতে পাচ্ছিলেন, কিন্তু কিছু করতে পারছিলেন না। তিনি মনে মনে সূরা ইয়াসিন পড়তে লাগলেন, কিন্তু তিনি শুনতে পেলেন সেই ছায়ামূর্তিগুলোর মধ্যে একজন বলল, তুই যত কিছুই করিস না কেন, আজ তুই বাঁচতে পারবি না। তখন তিনি দেখলেন একটা বেজি সেই ছায়ামূর্তি পীরের বুকের উপর ছেড়ে দেয়। পীর দেখতে লাগলেন সেই ছায়ামূর্তিগুলো এবং তার পরিবারের সবাই তার উপর মাটি ছিটাচ্ছে। তার কোমর অবধি মাটি চাপা পড়ে যায়। তখন সেই বেজিটা পীরের হাতে কামড় দিয়ে দিল। কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর তিনি দেখতে পেলেন তার চারপাশে অনেক লোকজন। তিনি দেখতে পেলেন পরিবারের সবাই ভালো আছে। তখন তিনি তার একজন মুরিদকে ডাকলেন, কিন্তু শব্দ বের হলো না। তিনি অনেক চেষ্টা করলেন, কোনো শব্দ বের হলো না তার মুখ দিয়ে। উ আয়ের মতো যেভাবে বোবারা শব্দ করে কথা বলার জন্য ইশারা করেন, ঠিক সেভাবেই শব্দ বের হচ্ছিল তার মুখ দিয়ে। তিনি ইশারা দিয়ে সবাইকে ঘর ত্যাগ করতে বললেন। তারপর মেয়ের জামাইকে লিখে বলেন যে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। পীর তার পরিচিত আলেমকে ফোন দিয়ে তার অবস্থা সম্বন্ধে অবহিত করেন এবং তিনি যেন দ্রুতই সেখানে চলে আসেন, কেননা পীর সাহেবের অবস্থা ভালো না। সেদিন বিকেলে পীরের পরিচিত সেই আলেম আসেন। এসে দেখতে পান পীর শুয়ে আছেন। তার হাতে 2 ধরনের ব্যান্ডেজ করা।
সেই আলেম এসে জানতে চান কি হয়েছিল সেদিন রাতে। তখন পীর লিখে কিছু বলবেন তার আগেই তার মেয়ের জামাই বলা শুরু করে আরেক ঘটনা। আসলে সেই রাতে পীরের সাথে যে ঘটনা ঘটেছে এবং পীরের পরিবারের সাথে যে ঘটনা ঘটেছে সেটা আরেকটা, যেটা পীর তার মেয়ের জামাইয়ের মুখে শুনে অবাক হয়ে যান যখন তার মেয়ের জামাই সে আলেমকে অন্য ঘটনা বলতে শুরু করেন। মেয়ের জামাই সে আলেমকে বলে, রাতে আব্বা ঘুমাইছিলেন, হঠাৎ করে দেখলাম তিনি ঘুম থেকে ওঠেন। উঠে তিনি আর তার স্ত্রীকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। বলতে লাগলেন, বের হয়ে যা তোরা এই বাড়ি থেকে, তোরা যদি বাঁচতে চাস বের হয়ে যা, ঘোর বিপদ হবে নইলে। আমাকেও যেতে দিবে না ওরা আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে বলে তিনি এক হাত দিয়ে তার বিছানাটা উল্টে ফেলে। এই ঘটনা দেখে তার স্ত্রী মেয়ের জামাইকে ডেকে নিয়ে আসে। এসে দেখে পীর কোন ঘরে পীরের ঘরে এক কোণে বসে বিড়বিড় করে বলছে, না তোর আয়তু কুরসি পর আর বের হয়ে যা, না হলে তোদের মেরে ফেলবে। আর পীরের আশেপাশে অনেকগুলো কালো ছায়া ঘুরছে। তারপর তারা দেখেন পীর দাঁড়িয়ে গেছেন। হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন, অথচ সেদিন তার দুই পায়ের বোধশক্তি হারিয়ে ফেলেছিলেন। পীরের মাথা বাম কাত হয়ে ঝুঁকে রইল এবং সেই অবস্থায় অনেকটা ভারসাম্যহীনভাবে তিনি ডাইনিং ঘরে যান, ফ্লোরে বসে পড়েন এবং কালেমা শাহাদাত পড়তে পড়তে নিজের হাত দিয়ে ঢালাই দেওয়া ফ্লোর খুঁড়তে শুরু করেন। তা দেখে মেয়ের জামাইরা তাকে ধরতে গেলে তিনি মেয়ের জামাইয়ের দিকে চোখ তুলে তাকালেন। জামাই দেখলেন পীরের চোখগুলো সম্পূর্ণ কালো। তা দেখে পীরের ছোট ছেলে তাদের বাড়িতে থাকা অন্যান্য মুরিদদের ডেকে নিয়ে আসেন। তারা এসে দেখে তিনি তার হাত দিয়ে অনেকখানি ঢালাই দেওয়া ফ্লোর খুঁড়ে ফেলেছেন। তার হাত রক্তাক্ত। তিনি মাটি খুঁড়ছিলেন এবং তার উপরে সেই মাটিগুলো ফেলছিলেন, তার নিজের উপরে মাটিগুলো ফেলছিল। পীরের মুরিদরা তখন দোয়া দুরূদ পড়ছিল জোরে জোরে এবং বেশ কয়েকজন সাহস করে তাকে ধরে ফেলে। তাকে ধরা মাত্রই তিনি তার ডান হাতে কামড় দিয়ে বেশ হয়ে পড়ে যান। পরে তাকে পরিষ্কার করে বিছানায় নেওয়া হয়। সবকিছু শুনে সেই আলেম পীরকে বলে, পীর সাহেব, আগেও বারবার মানা করেছিলাম আপনাকে এই বোতলে জিন আটকানো থামান, মেইন সমস্যা এখানেই। মনে করে দেখেন তো গত 2-3 মাসে আপনি এমন কোন জিনকে বোতলবন্দি করেছিলেন কিনা যার খুব পাওয়ারফুল? পীর ইশারায় দিয়ে বোঝান যে তার কিছুই মনে নাই। সেই রাতে সেই পীর আলেম পীরকে বসায়, তার উপরে প্রভাব থাকা জিনকে ডেকে আনবেন সমস্যা জানার জন্য। জিনকে ডাকার প্রক্রিয়া শুরু হয় এবং 1 মিনিটের মধ্যে পুরো বাড়িতে তাণ্ডব শুরু হয়ে যায়। দরজা জানালায় সপাটে লাথি মারার শব্দ, পশু পাখির শব্দ, বাতাসের শব্দ, হাড়ি পাতিল ছুঁড়ে মারার শব্দ এবং সেই পীর তখন ভারী গলায় অট্ট হাসি দিয়ে শুরু করতে থাকে। সে আলেম দোয়া দুরূদ পড়তে লাগলেন, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। সে আলেমকে পীরের উপর ভর করা জিন বলতে লাগলেন, দেখলাম তোর ছেলেটা ভারতের দেওবন্দে পড়ালেখা করছে। এরপর ফিসফিসে সে আলেমকে বলে, তোর ছেলেকে ছাদ থেকে ফেলে দিলে কেমন হবে বলতো? ফেলে দেই? যদি ছেলেকে বাঁচাতে চাস তবে এখান থেকে চলে যা, পীরকে আমরাই মেরে ফেলবো। এই দেখ তার প্রমাণ। সেই বলেই পীরের এক হাত দিয়ে তার নিজের একটা চোখ উপড়ে ফেলে তা হাতে নিয়ে সেই আলেমের দিকে বাড়িয়ে দেয়। বলে, ধর নিয়ে যা প্রমাণ, কেউ যদি আসিস ওকে বাঁচাতে পীরকে, তবে ওর শরীরের এক একটা অংশ এভাবে কেটে কেটে পাঠাবো। এত কিছু দেখে সেই আলেম সেখান থেকে পালিয়ে যায় এবং পীর তার উপড়ানো চোখ হাতে নিয়ে তার পরিবারের সদস্যদের দেখাতে লাগে এবং বলতে লাগলেন, চলে যা, তোদেরও এই হাল হবে। তখন সেই রাতে তার পরিবারের বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে পীরের হুঁশ ফিরে আসে। হুঁশ আসার পর তিনি দেখলেন পুরো বাড়িতে তিনি একা, আর তার সামনে তার পরিবারের সবার লাশ পড়ে আছে। একটা ছায়ামূর্তি তাকে বলে, তুই নিজের হাতে এদের মেরেছিস, এখন এদের দাফন করতে হবে। পীরের মাথায় কিছু কাজ করছিল না। তিনি দেখতে লাগলেন তার পরিবারের সদস্যদের লাশ কবরে নামানো হয়েছে, আর তিনি তা দেখে উনি দৌড় দিয়ে সেই ঘর থেকে বেরিয়ে যান। বাইরে বেরিয়ে তিনি দেখতে পান অসংখ্য ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তিনি বেহুশ হয়ে পড়ে যান। তার ঘুম ভেঙে যায়। তিনি নিজেকে আবিষ্কার করেন তার এক মুরিদের বাড়িতে। তিনি দেখলেন তিনি এখন কথা বলতে পারছেন, হাঁটতে পারছেন, সবকিছু করতে পারছেন। তিনি অস্বস্ত হন তার পরিবার সুস্থ দেখে। তিনি সবকিছু বলেন তিনি গত 2 রাতে যা যা দেখেছেন। সেদিন তিনি বিশ্রাম নিচ্ছিলেন। বিকেলের দিকে তার ছোট ছেলে হঠাৎ একটা গাছের নিজের মাথা নিজে বাড়ি মারছিল এবং চিৎকার করে বলছিল, পীরের বাচ্চা, তুই যদি ফিরে না আসিস আজ এখানে এভাবেই তোর ছেলেকে মেরে ফেলবো। এই বলতে থাকে এবং সেই গাছের নিচে নিজের মাথা নিজেই বাড়ি মারতে থাকে এবং রক্তাক্ত করা অবস্থা। অনেক তাকে টেনে সেখান থেকে সরিয়ে আটকে রাখে। পীর এসে দোয়া দুরূদ পড়তে থাকে তার ছেলের উপর। পীর তখন সুস্থ, হাঁটতে পারছে, সবকিছু করতে পারছে, কিন্তু তখনই ছেলেটার খিঁচুনি শুরু হয়, মুখ দিয়ে ফেনা আসতে শুরু হয়। তা দেখে পীর তার ছেলেকে জড়িয়ে ধরে বলে, কি চাস তোরা? আমার ছেলেকে ফেরত দে, বল কি চাস? তখন ছেলের ভেতর থেকে জিন বলে ওঠে, তোর বাড়িতে তুই ফিরে আয়, যদি ফিরে আসিস তাহলে তোর ছেলেকে ছেড়ে দেব। উনি ছেলেকে বাঁচানোর জন্য বলেন, আমি যাব। এটা বলার পর জিন তার ছেলেকে ছেড়ে দেয়। পীর ঢাকার এক হুজুরের কাছে তার মেয়ের জামাইকে পাঠিয়ে দেন এবং ফোন দিয়ে তার সমস্যার কথা বলেন এবং সাহায্য চান। পীর বুকে কোরআন ঝুলিয়ে আল্লাহর নাম নিয়ে সেই বাড়িতে ফেরত যান, তার নিজ বাড়িতে।
কোরআন সাথে থাকার কারণে জিনগুলো কিছু করতে পারেনি তার। তিনি জিজ্ঞেস করেন, কি চাস তোরা, কেন আমার কাছে এমন করছিস, কেন এরকম করছিস আমার সাথে? আমি যদি তোর কারোর কোনো আত্মীয়কে বন্দী করে থাকি তাহলে বল, আমি ছেড়ে দিব তাকে, আমার বাড়ি ছেড়ে চলে যা। সেই জিনরা তাকে বলে, এইখানে একটা কবর তুই খুঁড়বি যতদিন লাগে, যদি না খুঁড়িস তবে তোর ছেলে মেয়েদের কবর খুঁড়তে হবে। উনি বললেন, কবর কেন খুঁড়বো? সেই জিনরা বলে, আমাদের অনেক ক্ষতি করেছিস তুই, আমরা তোকে শাস্তি দিব। তোর শাস্তি ছিল নিজের হাতে নিজের কবর খুঁড়বি, তারপর যেদিন মরে যাবি সেদিন এখানে তোকে মাটি দিব। এটাই তোর শাস্তি, কেউ তোকে বাঁচাতে পারবে না। সেদিন থেকে সেই পীর সেই বাড়িতেই থাকতেন, একা থাকতেন, এবং প্রতিদিন খালি হাতে সেই জিনদের কথা মতো ঘরের মধ্যে কবর খুঁড়তেন যতটুকু পারতেন। এর মধ্যে তার মেয়ের জামাই বেশ কয়েকজনকে এনেছিল এবং সমস্যার সমাধান করতে, কিন্তু তারা বাড়িতে প্রবেশই করতে পারেনি জিনদের কারণে। 1 মাস চলে যায় এভাবে। এদিকে পীরের গ্রামের সবাই জেনে যায় এই ঘটনা ধীরে ধীরে। কেউ যদি সেই বাড়ির ভেতর যায়, তার গায়ে বিভিন্ন রকমের ব্যাঙের শরীর, ব্যাঙ তাদের শরীরে এসে পড়তো, ছোট ছোট বিভিন্ন রকমের সাপ তাদেরকে কেউ ছুঁড়ে মারত। তাই পীর সাহেব বাইরে দাঁড়িয়ে থাকতেন এবং তার মুরিদরা এসে তাদেরকে খাবার দিয়ে চলে যেত। যেহেতু তিনি একাই থাকছেন, তার সাথে প্রতিটা রাতে সেই জিনরা অত্যাচার চালাতো এবং তাকে দিয়েই তার কবর খোঁড়ানোর কাজ করে যাচ্ছিল খালি হাতে। সেই গ্রামের একজন লোক জাহিদ ভাইয়ের ব্যাপারে জানতো এবং জাহিদ ভাইয়ের সাথে সেই পীরের মেয়ের জামাইয়ের যোগাযোগ করিয়ে দেয়। তো জাহিদ ভাইয়ের সাথে তার মেয়ের জামাই দেখা করেন এবং সবকিছু শেয়ার করেন। জাহিদ ভাই সবকিছু শুনে আন্দাজ করে নেয়, যেহেতু তিনি জিন বোতলে বন্দি করতেন, তাই হয়তো অন্যান্য জিনেরা যোগসাজশে তার উপর প্রতিশোধ নিচ্ছে। রাতে জাহিদ ভাই আমির সাহেবকে পীরের নাম ঠিকানা দেয় এবং জাহিদ ভাই জিনকে, এবং সবকিছু খুলে বলে, উনি অপেক্ষা করতে বলে চলে যান। প্রথম কথাটি হলো, জ্ঞান অনেক সময় জ্ঞানী ব্যক্তিকে অহংকারীতে পরিণত করতে পারে। সে না জানি কত বছর যাবত এভাবে বোতলে জিন বন্দির কাজ করে এসছে, তা সে নিজেই বলতে পারবে। যেই আসতো তাকেই বোতলে ভরে ফেলতো, এটা ছিল তার জ্ঞানের অপব্যবহার। সে জানতো কোনো একদিন বড় বিপদ হবে, আজ তাই হয়েছে। তার বন্দী করা জিনদের আত্মীয় স্বজনরা বেশ কয়েকবার চেষ্টা করেছে তার উপর হামলা করতে, কিন্তু বন্দী স্বজনদের উদ্ধার করতে, কিন্তু তার তাবিজ প্রতিদিন পুতার কারণে তারা পারত না। তাই তারা তার চেয়ে বেশি শক্তিশালী বেশ কয়েকজন জিনের সাহায্য নেয়। তারপরও কাজ না হয়, তারা বেদুইন জিনদের কাছে যায়, যারা মরুভূমিতে বাস করে দল বেঁধে। আরবের বেদুইনরা যেমন বিভ্রান্ত এবং আক্রমণাত্মক ছিল, এরাও তেমন স্বভাবের। তাদের মধ্যে যারা প্রবীণ তারা অনেক আক্রমণাত্মক এবং শক্তিশালী, তার মায়া জাদু জানত। সেই বন্দী জিনদের আত্মীয়রা তাদের সাথে চুক্তি করে এখানে তাদেরকে নিয়ে এসেছে। সেই বেদুইনরা তার 2 জন ঘনিষ্ঠ বন্ধুকে ঘুমের মধ্যে ভয় দেখিয়ে মেরে ফেলেছে। তার আগে তারা জেনে গিয়েছিল কোথায় কোথায় সেই বোতলগুলো পোতা আছে। তারা সব জায়গার বোতল তুলে ফেলতে পারলেও কিছু বোতল তুলতে পারেনি, যেই বোতলগুলো তাদের ঘরের মাঝখানে কোথাও পোতা আছে। যে কোনো কারণে তারা তুলতে না পেরে পীরকে এখন জোর করিয়ে সেই বোতলগুলো উদ্ধার করার চেষ্টা করছে। আর পীর এবং পীরের পরিবারের সাথে যা হয়েছিল আসলে তা ছিল মায়াজাল। তারা তাদের চোখে জাদু করে এক একজনকে এক একটি দেখাচ্ছিল। তারা যদি চায় আমরা তাদের সাহায্য করব এবং যা করার দ্রুত করতে হবে। আমির সাহেব অপেক্ষা করতে বলেন এবং জাহিদ ভাই তখনই তার মেয়ের জামাইকে সবকিছু বলে ফোনে, এবং তারা নিজেরাই আলাপ আলোচনা করে রাজি হয়। ওকে, এবং কিছু বিষয় এখানে আমি মেনশন করছি না, যেসব জিনিসগুলা মেনশন না করার মতো আর কি। তো জাহিদ সাহেবের আমির সাহেবকে তাদের রাজি হওয়ার কথা বলার পর জাহিদ ভাইকে বলেন যে একদিন পর চলে যেও, তুমি আসো এখানে। এবং জাহিদ ভাইয়ের আমির বলে যে তুমি রোজা রাখবে সেদিন, তোমাকে একাই যে সেই পীরের বাড়ি থেকে বের করে আনতে হবে। জাহিদ ভাইয়ের আমির তাকে বলছে, এবং জাহিদ ভাই বলে আমি যদি একা যাই তবে তো আমার ক্ষতি করতে পারে। তো জাহিদ ভাইয়ের আমির বলেন যে তোমাকে একাই যেতে হবে, শরীর বন্ধ করে যাবে, মন শক্ত রেখে যাবে, সেই পীরকে বের করে আনতে হবে। তিনি জাহিদ ভাইকে কিছু জমজমের পানি দেন এবং একটা ছোট্ট বোতলে দেন এবং বলে দেন সেখানে যাই কিছু হোক না কেন জাহিদ ভাইকেই বের করে আনতে হবে ওই পীর সাহেবকে। রাত হলে উনি আসবেন এবং তার সাথীদের নিয়ে। তো জাহিদ ভাই একদিন পর সেখানে যায়, তার পরিবারের সাথে কথা বলে। আগেও জাহিদ ভাই বলেছেন যে জাহিদ ভাই যা বলেছিল যে জাহিদ ভাই দেখলে বোঝে মানুষের অবস্থা কি, সেই এলাকার অবস্থা কি, সেই বাড়ির অবস্থা কি। কারণ যেই ধরনের কাজ জাহিদ ভাই করে তা দেখলে মনে হবে জাহিদ ভাইকে দিয়ে হবে না এটা। হঠাৎ করে একটা ধাক্কা লাগে, সেই ধাক্কাটা তারা খায় জাহিদ ভাইকে দেখে, এবং তারা কিছুটা কানাঘুষা করছিল জাহিদ ভাইকে নিয়ে, যাতে জাহিদ ভাই তাদের চেহারা দেখেই বুঝতে পারে যে ঘটনা খারাপ এই জায়গায়। এবং জাহিদ ভাই তাদের চেহারা দেখে বুঝতে পারছিল যে তারা বুঝে গেছে জাহিদ ভাই এখানে আসছে এবং জিনিসটা খারাপ হতে পারে।
তো জাহিদ ভাই আমির সাহেবের কথা মতো পীরের এক মুরিদের সাহায্য নিয়ে সেই বাড়ির সামনে যে দাঁড়ায়। সত্যি বলতে মনে মনে ভয় লাগছিল না জাহিদ ভাইয়ের, এবং কোনো জিনিসের মুখোমুখি যে এর আগে হয়েছিল এটাতে কেমন একটা ভয় লাগছিল না। জাহিদ ভাই শরীর বন্ধ করে সেই বাড়িতে ঢোকে, দেখতে পায় ঘর ভর্তি ব্যাঙ এদিক ওদিক লাফাচ্ছে। বিকেলের আলোতে অন্ধকার লাগছিল। জাহিদ ভাই কিছু শব্দ শুনতে পায় গুনগুনানোর। জাহিদ ভাই অনুভব করছিল কিন্তু ভয় পাচ্ছিল না, এবং ঘরের ভেতর ঢুকে দেখে যে পীর সাহেব বসে আছে, কালো টি শার্ট লুঙ্গি পরে চেয়ারে হেলান দিয়ে কি যেন পড়ছে। জাহিদ ভাই ডাকলো, পীর সাহেব, আমি জাহিদ, ঢাকা থেকে এসেছি, আপনাকে এখান থেকে আমার সাথে যেতে হবে। উনি উত্তর দিলেন না। জাহিদ ভাই পীর সাহেবকে বলে, আবার ডাক দিলে তিনি বলেন, কাকে আপনি কি কাউকে চাচ্ছেন? তো জাহিদ ভাইয়ের পরিচয় দিয়ে আবার বলে, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। উত্তর এলো, তুমি ভুল জায়গায় এসেছ, পীর এখানে নেই, সে চলে গেছে। জাহিদ ভাই ততক্ষণে বুঝে গেছে যে জাহিদ ভাইয়ের আমির সাহেব বলেছিল যে এখানে একাই সবকিছু বের করতে হবে পীরকে, কারণ পীরকে তারা বশ করে রেখেছিল। তো জাহিদ ভাই জানতে চাইল, পীর তাহলে কোথায়? উত্তর আসে, পীর নরকের আগুনে পুড়ছে। এই সময় জাহিদ ভাই খেয়াল করলো সেই ঘরের পরিবেশটা বেশ ভারী হয়ে উঠছে। জাহিদ ভাই তার কাছে যেয়ে দেখতে পায় অনেক বড় একটা গর্ত খুঁড়ে রাখা, আর অন্ধকারে বুঝাই যাচ্ছিল না গর্তটা, এবং কিছুই বোঝা যাচ্ছিল না আশেপাশে। ভাই দেখতে পেল অনেকগুলো কালো কাপড় পরা জিনরা জাহিদ ভাইকে ঘিরে রেখেছে। জাহিদ ভাই ভয় পেল, এখন আস্তে আস্তে ভয় পাচ্ছে, কিন্তু সাহস তখনও হারায়নি, শরীরে মনে একটা জোর পাচ্ছিল। তখন জাহিদ ভাই চোখ বন্ধ করে সেই ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে এসে দাঁড়ায়, এবং আচমকা জাহিদ ভাই পুরো বাড়ির চারিপাশটা বন্ধ করে দেয় জমজমের পানি ছিটিয়ে, এবং পকেট থেকে একটা রিং বের করে জাহিদ ভাইয়ের হাতের আঙ্গুলে পরে। এই রিং জাহিদ ভাই তখন হাতে পরে যখন তার কাছে মনে হয় এটা জাহিদ ভাইয়ের পরা দরকার। তখন জাহিদ ভাই চিৎকার করে তাদের নমরুদের ফেরাউনের পরিণতির কথা বলতে থাকে। পীরকে জাহিদ ভাই ধরে হাতের রিং তার কপালে চেপে ধরে, এবং সূরা একটা কিছু আয়াত পড়তে থাকে, এবং টেনে হিচড়ে সেই বাড়ি থেকে বের করে নিয়ে আসে। যখন তাকে বের করে আনে তখন অসংখ্য ব্যাঙ সাপ জাহিদ ভাইয়ের উপরে এসে পড়তে থাকে। অনেক কান্না চিৎকারের শব্দ জাহিদ ভাই শুনতে পাচ্ছিল, এমনকি দানবীয় বিভিন্ন কথা। শব্দগুলো জাহিদ ভাইয়ের কানে আসলো। আল্লাহর উপর ভরসা রেখে তাকে বের করার পর জাহিদ ভাই সেই বেদুইন জিনদের উদ্দেশ্য করে বলে, আর কিছুক্ষণ পর আসবো আমি আবার ফিরে, অপেক্ষা করো। আর তখন জাহিদ ভাই দেখতে পাচ্ছিল সেই বাড়ির ঘরের দরজা জানালায় কালো কাপড় দিয়ে মাথা ঢেকে রাখা অসংখ্য জিনকে তার লানত করছিল জাহিদ ভাইকে, এবং হুমকি দিচ্ছিল। তাদের মধ্যে একজনের চোখে চোখ পড়ে যায় জাহিদ ভাইয়ের, সেই চাহনির ব্যাখ্যা দেওয়া জাহিদ ভাইয়ের পক্ষে সম্ভব না। জাহিদ ভাই পীরের হুঁশ ফিরিয়ে নিয়ে আসে এবং তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। এখানে অনেক কথা ছিল যা প্রাসঙ্গিক না, জাহিদ ভাই সেগুলি লেখেনি। মাগরিবের পর জাহিদ ভাইয়ের আমির সাহেব দূর থেকে ইশারা দিয়ে জাহিদ ভাই সেই বাড়িতে যেতে বলে। জাহিদ ভাই সেই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, এবং এই সময় অনেক কিছু হাড়ি পাতিল বাসন গ্লাস জাহিদ ভাইয়ের দিকে ছুঁড়ে মারছিল কে যেন, এবং লানত করছিল, অভিশাপ দিচ্ছিল, বদ দোয়া দিচ্ছিল। এটা আরবের লোকদের স্বভাব ছিল, এখনো আছে। তারা যা যা ছুঁড়ে মারছিল তা জাহিদ ভাইয়ের কাছে এসে পড়ছিল। বিরক্ত হয়ে জাহিদ ভাই একটা মাটির ঢিল ছুঁড়ে মারে সেই বাড়ির ঘরের দিকে, আর তখনই সেই বেদুইনরা ছোড়াছুরি থামিয়ে দেয়। কিছুক্ষণ পর জাহিদ ভাইয়ের আমির সাহেব আসেন সেখানে। তার সাথে ছিলেন বেশ কয়েকজন সাথী, জাহিদ ভাই আমিরের সাথী আর কি। তো জাহিদ ভাইকে কোরআন শরীফ হাতে দিয়ে কিছু নির্দেশনা দিয়ে দেওয়া হয়, এবং জাহিদ ভাই সেই ঘরে প্রবেশ করে। যখনই আমির সাহেব তাদের সাথীদের নিয়ে প্রবেশ করেন, তখনই যেভাবে বানর আর হনুমানরা হু হু করে শোরগোল করে, সেভাবে শোরগোল শুরু করে দেয় তারা। জাহিদ ভাইয়ের আমির সাহেবের সাথে যারা ছিল তাদের মধ্যে একজন এগিয়ে এসে বললেন, একটা সূরার মতো দুয়ার মতো বলল, জিনদের ভাষায় এর মানে হলো, হুকুম দিচ্ছি চুপ হয়ে যাও। কিছুক্ষণ পর সব চুপ হয়ে গেল, এবং জাহিদ ভাই কোরআন থেকে একটা সূরা পড়ে ধীরে ধীরে পড়তে লাগলো, এবং শুনলো যে জাহিদ ভাই আমির সাহেবকে বলতে তাদের নেতাকে ডাকতে, এবং সেই নেতা যেখানে আসে কালো কাপড়ের মাথায় ঢাকা। জাহিদ ভাই শুনছিল আমির সাহেব সেই জিনদের নেতাদের কথা, এখান থেকে যেতে হবেই, এবং আপনার সাথে কোনো রকমের আলোচনা করা হবে না, কোনো ধরনের নেগোসিয়েশন হবে না। যদি আপনারা যেতে না চান তাহলে সসম্মানে যেতে না চান তাহলে যাওয়া হবে, তার জন্য কোনো দায়ভার আমরা নিতে পারবো না। আপনি সীমানা রেখার নিয়ম কানুন ভঙ্গ করে এখানে এসে ইনসানের ক্ষতি করছেন। তো সেই বেদুন্যতা বলে, আমরা এসেছি চুক্তির মাধ্যমে, এবং সেই চুক্তি মূল্য তারা পরিশোধ করেছে। আমাদের তাদের স্বজনকে মুক্ত করতে হবে, এর ব্যতীত আমরা যাব না।
আমির সাহেব তখন বলেন, আচ্ছা তাহলে একজনকে বাড়ির বাইরে পাঠিয়ে দিন, পরিস্থিতির বিবেচনা করে আসুক এবং যারা চুক্তি দিয়েছে তাদেরকে নিয়ে আসুক। বেদুইন নেতার নির্দেশে একজন বাইরে যায় এবং যে সাথে করে চুক্তি যারা করেছিল তাদের নিয়ে আসে। জাহিদ ভাই শুনতে পায় আমির সাহেবকে বলতে, এখনই এই চুক্তি বাতিল করো বেদুইনদের সাথে, তোমাদের স্বজনদের আমরা খুঁজে বের করে মুক্তি দিয়ে দেব। তোমাদের স্বজনদের নিয়ে কারোর ক্ষতি না করে এক নিঃশ্বাসে যত দূর পারো ততটুক অঞ্চল, মানে ততটুক দূরে চলে যাও, একে প্রবেশ করতে পারবে না এর ভেতরে। মানে যদি তারা এক নিঃশ্বাসে 1 কিলোমিটার দূরে যেতে পারে তবে সেই দূরত্ব পর্যন্ত তারা আসতে পারবে পরবর্তীতে, এর বেশি আসতে পারবে না। তো জাহিদ ভাই তার প্রসিডিউর শেষ করে ততক্ষণে এখানে অনেক কথা হয়েছিল যা লেখা সম্ভব হয়নি। 6 ঘন্টা ধরে আলাপ আলোচনার পর বেদুইন নেতা চলে যায়। বেশ কয়েকজন রকচটা বেদুইন জিন যেতে না চাওয়ায় তাদের উপর জমজমের পানি ছেটানো হয় এবং সেই রাতে সেই বাড়ি থেকে বেদুইনরা চলে যায়। পরদিন থেকে সেই পীরে তার বাসায় আর কোনো ধরনের সমস্যা ছিল না। বেদুইনরা চলে যাওয়ার পরদিন সন্ধ্যার পর জাহিদ ভাই এবং জাহিদ ভাই আমির সাহেব সেই বাসায় ঢুকে পীরের মেয়ের জামা এবং 2 জন মুরিদকে নিয়ে জাহিদ ভাই আমির সাহেবের নির্দেশ মোতাবেক আরো 6 ফুট গর্ত করে 34টি বোতল পাওয়া যায়, যার মধ্যে 7টি ভাঙা ছিল। সেই বোতলগুলো তুলে বড়ই পাতা সিদ্ধ পানি দিয়ে ধুয়ে রেখে দেওয়া হয় এবং জাহিদ ভাইয়ের সামনেই এখানে আরো কিছু প্রসিডিউর শেষ করে কিছু জিনিস পরে 90 বার ফু দেওয়া হয় এবং রাত 3টার দিকে বোতলবন্দি জিনদের আত্মীয়রা আর ক্ষতি করবে না এবং ক্ষতির ষড়যন্ত্র করবে না এই বিশ্বাস দিয়ে বেদুইনরা সেই বাড়ির ভেতর থেকে 8টা বড় গর্ত খুঁড়েছিল পীরকে দিয়ে, সেই গর্তগুলো ভরিয়ে দেওয়া হয় এবং 10-12 দিন পর পীর সাহেব তার পরিবার সহ সেই বাড়িতে ফিরে আসে এবং সেই আগের মতো তিনি তার দরবার খুলেন এবং তার পরিচালনা শুরু করেন। কিন্তু তফাৎ ছিল একটাই, তিনি আর কোনো রকম ঝাড়ফুঁক করতে পারবেন না এবং করবেন না। পীর জানতো যে একদিন তার ক্ষতি হবে, কারণ জিনদের বন্দি করবে, তার স্বজনরা বসে থাকবে এমন তো হবে না। তাই সেই প্রতিদিন তাবিজ পুঁতে দিত এবং জাহিদ ভাইয়ের এই কাহিনীগুলোকে বাঁচার জন্য আর কি। তো এটাই ছিল ঘটনা। জাহিদ ভাই ওনার কাজটা করে দিয়েছেন এবং আপনাদের সবাইকে বলছি জাহিদ ভাই কি করেন আপনাদের কাছে কুফরি মনে হলে কুফরি আর সাহায্য মনে হলে সাহায্য। তো আপনাদের সবাইকে বলছি যে এটা একটা নিছক ঘটনা হিসেবেই নিন আপনারা। এবং উনি কি প্রসিডিউর যাচ্ছে, অনেকে বলছে আপনারা প্রসিডিউরের ডিটেলস কেন বলেন, কারণ ডিটেলস যদি না বলি তাহলে আপনারা বুঝবেন না যে আসলে কি করেছেন, কিভাবে কি দেখেছেন। শুধু যে জিনিসগুলো দেখে গেছেন সেগুলি বললে আপনারা ঘটনার কোনো মজা পাবেন না এবং এটা প্র্যাকটিসের কোনো কিছুই নাই এবং আপনারা এটাকে ঘটনা হিসাবেই নেবেন। এটা ঘটনা ঘটেছে দেখেই আপনাদেরকে শোনাচ্ছি, যদি ঘটনা না ঘটতো তাহলে আপনাদের শোনাতাম না। ঠিক সেই মুহূর্তেই আমার ল্যাপটপের ডিসপ্লেটার দিকে চোখ যেতেই আমার পুরো শরীরের সমস্ত রক্ত বড় হয়ে গেল। স্ক্রিনের প্রিভিউ উইন্ডোতে স্পষ্ট দেখছিলাম যে টাইম লাইনে যে ভিডিওটা প্লে হচ্ছে সেটার ব্যাকগ্রাউন্ডে আমার ঠিক পিছনের ঘরের কোণার একটা চেনা অবয়ব দাঁড়িয়ে আছে। অথচ আমি যখন সরাসরি ঘাড় ঘুরিয়ে আমার বাস্তব ঘরের অন্ধকার কোণটার দিকে তাকাচ্ছি তখন দেখছি সেখানে কেউ নেই। আর তখনই ল্যাপটপের স্ক্রিনটা হুট করে কুচকুচে কালো হয়ে গেল এবং ঘরের সব লাইট একসাথে নিভে গিয়ে পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আমার 2 কাঁধের ওপর এসে পড়ল 2টো হাড় কাঁপানো বরফ শীতল হাত। সে হাতের চামড়া পচা আর নখগুলো তীরের মতো আমার পিঠের মাংসে কেটে যাচ্ছিল। একটা তীব্র পচা লাশের গন্ধ আমার ফুসফুস প্রায় অবশ করে দিচ্ছিল। তখনই আমার কানের একদম কাছে এসে একটা ভেজা চেরা গলায় কেউ ফিসফিসিয়ে হেসে উঠল এবং বলল যে রানা, ভিডিওটা ঠিক, তুই তো খুব সুন্দর এডিট করেছিস রনি, কিন্তু তুই কি জানিস না ঠিক 1 বছর আগে এই রাতেই এই চেয়ারটায় বসে হেডফোন কানে দিয়েই স্ট্রোক করে আমার লাশটা পচে গিয়েছিল। এই ঘটনা ঘটেছিল 2025 সালের ডিসেম্বর মাসের এক কনকনে শীতের রাতে। আমার নাম রনি আহমেদ। আমি সাভারের রেডিও কলোনি এলাকায় একটা ভাড়া বাসায় 2 তলায় একা থাকতাম। আমি পেশায় একজন
ফ্রিল্যান্স ভিডিও এডিটর এবং ইউটিউবার হওয়ায় প্রতিদিনই আমাকে গভীর রাত পর্যন্ত ল্যাপটপের সামনে বসে গেম প্লে আর ট্রাভেল ভিডিও এডিট করতে হতো। সেদিন ছিল একটা কুয়াশাচ্ছন্ন বৃহস্পতিবার। রাত তখন আনুমানিক 2:15 সারাদিনের ক্লান্তি আর একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকায় চোখ দুটো জ্বালাপোড়া করছিল। তখন পুরো এলাকা নিঝুম হয়ে গেছে, শুধু বাইরের ঘন কুয়াশার মাঝে দূর থেকে কোনো একটা কুকুরের একটানা কান্নার আওয়াজ ভেসে আসছিল। আমি তখন কানের বড় হেডফোনটা লাগিয়ে একটা নতুন প্রজেক্ট রেন্ডারিং এবং কালার গ্রেডিং এর কাজ শেষ করছিলাম। হুট করেই আমার ঘরের ভেতরের তাপমাত্রা যেন এক নিমেষেই মাইনাসে নেমে গেল। শীতের রাত হলেও ঘরের ভেতরের এই ঠান্ডা ছিল একদম অন্যরকম, ঠিক যেন মর্গের ভেতরের হিমশীতল বাতাস। একই সাথে কই থেকে জানি একটা তীব্র স্যাঁতস্যাঁতে ভেজা মাটি আর পচা মাংসের গন্ধ ছাড়তে শুরু করলো ঘরের মধ্যে। আমি একটু বিরক্তিকর হয়ে হেডফোনটা নামিয়ে রাখলাম। ভাবলাম পাশের ফ্ল্যাটের নর্দমা থেকে হয়তো গন্ধটা আসছে, কিন্তু হেডফোনটা নামানোর সঙ্গে সঙ্গেই আমার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। আমার মনে হচ্ছিল আমার ঠিক পিছনেই কেউ একজন দাঁড়িয়ে আছে এবং খুব ভারী আর ভেজা ফুসফুসের সাথে নিঃশ্বাস ফেলছে। আমি তখন ঝট করে পিছনে ফিরলাম, কিন্তু ঘরের দরজা বন্ধ থাকায় সেখানে আমি ছাড়া আর কেউ নেই। নিজেকে সান্ত্বনা দিলাম যে হয়তো একটানা কাজ করার ফলে আমার মনের ভুল বা হ্যালুসিনেশন হচ্ছে। আমি আবারও চেয়ারে বসে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে দেখলাম, কিন্তু স্ক্রিনের দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই আমার চোখের সামনে ভেসে উঠল সেই হাড় হিম করা দৃশ্য, যা আমি গল্পের শুরুতেই বলেছি। সরাসরি তাকালে আমি কিছুই দেখছিলাম না, কিন্তু ল্যাপটপের স্ক্রিনের ভেতরের ভিডিওর ভেতরের পরিষ্কার দেখা যাচ্ছে যে আমার পিছনের সেই বীভৎস রূপ। আর সাথে সাথে ল্যাপটপ সহ ঘরের সমস্ত লাইট নেভে গিয়ে লাল একটা আবছা আভা ছড়িয়ে পড়ল। আমার কাঁধের উপর চেয়ে বসলো সেই পচা চামড়ার বরফ শীতল দুটো হাত। অন্ধকারের মধ্যে আমার কানের কাছে সেই চেরা গলাটা আবারও ফিসফিসিয়ে বলল, ঠিক 1 বছর আগে এই রাতে এই চেয়ারটায় বসে হেডফোন কানে থাকা অবস্থায় স্ট্রোক করে আমার লাশটা এখানে পচে গিয়েছিল। এমনটা শোনার পর ভয় আমার মুখ দিয়ে কোনো চিৎকার বের হলো না। আমি মনে হচ্ছিল অদৃশ্য কোনো এক শক্তি আমার বুকটা চেপে ধরেছে। আমার দম আটকে আসছিল। ওনার লম্বা নখগুলো আমার পিঠের চামড়া ভেদ করে ভেতরে ঢুকে পড়ছিল। আমি বুঝতে পারলাম আর কয়েক সেকেন্ড এভাবে থাকলে আমার দম ফুরিয়ে যাবে এবং আমি এখানেই মারা যাব। তো শর্তমতো মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমি আমার সমস্ত মানসিক শক্তি এক করে চোখ বন্ধ করে মনে মনে জোরে জোরে গলায় আয়াতুল কুরসি পড়তে লাগলাম। আল্লাহ তাআলার এই পবিত্র বাণী শেষ করার সঙ্গে সঙ্গেই পিছন থেকে সেই বরফ শীতল হাতের ধরাটা, সেই বাঁধনটা এক ঝটকায় আলগা হয়ে গেল। একটা তীক্ষ্ণ অমানসিক কান ফাটানো চিৎকারের পুরো ঘরের জানালার কাজগুলো কেঁপে উঠল। আর 1 সেকেন্ডের মধ্যে ঘরের লাইট আর ল্যাপটপ আবারও স্বাভাবিক হয়ে চলে উঠল এবং আমিও ছিটকে পড়লাম মেঝেতে। তাকিয়ে দেখলাম ল্যাপটপের এডিটিং সফটওয়্যারটা ক্র্যাশ করেছে আর স্ক্রিনের উপর কুচকুচে কালো রক্তের মতো কিছু একটা চুইং কিবোর্ডের উপর পড়ছে। আমি আর এক মতো না দাঁড়িয়ে থেকে ওভাবে দৌড়ে ঘর থেকে বের হয়ে আসি এবং আমি সকাল না হওয়া অবধি মেইন গেটের সামনে দারোয়ানের রুমে এসেই বসে বসে কাঁপছিলাম। যখন এভাবে রাতটি কেটে গেল, পরদিন সকালে যখন আমি ল্যান্ডলর্ড খালেক সাহেবের তোনাকে এই ঘটনা খুলে বলি এবং বাসা ছেড়ে দেওয়ার কথা বলি, তখন তিনি ভয়ে ফ্যাকাশা হয়ে যান। তিনি আমাকে
আড়ালে ডেকে নিয়ে বললেন, রনি, তুমি হয়তো জানো না, তোমার এই ফ্ল্যাটে তোমার আগে আরেকজন তরুণ ফ্রিল্যান্সার থাকতো। ঠিক 1 বছর আগে এই ডিসেম্বরের এক বৃহস্পতিবার রাতে সে হেডফোন কানে দিয়ে কাজ করার সময় স্ট্রোক করে মারা যায়। যেহেতু সে একাই থাকতো বলে 3 দিন পর ওনার ঘর থেকে পচা গন্ধ বের হলে আমরা দরজা ভেঙে লাশ উদ্ধার করি। আজ ওনার মৃত্যুর ঠিক 1 বছর হয়ে গেছে। তো আজকে 1 বছর হয়ে গেছে ওই বাসা ছেড়ে দিয়েছি আমি, এবং রাতে একা একা কাজ করাও বন্ধ করে দিয়েছি। কিন্তু আজও গভীর রাতে যখন আমি ল্যাপটপে কাজ করি আর স্ক্রিনে নিজের আবছা প্রতিচ্ছবি দেখি, আমার বুকটা কেঁপে ওঠে। মনে হয় এই বুঝে স্ক্রিনের ভেতরের অন্ধকার থেকে কালো কোনো হাত দুটো আবারও আমার গলার দিকে এগিয়ে আসবে এবং এবার আমাকে সাথে করে নিয়ে যেয়েই ছাড়বে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আমি চলে যাব নওশিনের পাঠানো ঘটনায়। নওশিন যেখানটায় কাজ করে সেটা শহর থেকে একটু দূরে। সে সেখানে প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে একটা অফিসে, এবং শহর থেকে দূরে হওয়ায় জায়গাটার আশেপাশে বেশ সুন্দর ন্যাচারাল ভিউজ আছে। জানালা দিয়ে দেখা যায়, বিশেষ করে উইন্টারে বেশ বিষাদ করা ভিউ মনে হয়। সে লিখেছে জানালার পাশে তার ডেস্ক খাওয়াতে সে বসে যখন তাকায় বাইরে তুষার পড়লে বা বরফ পড়লে চারিদিক তুষারে ছেয়ে যায়, আর কেমন যেন একটা বিষণ্ণতা ভর করে চারপাশে। গাছগুলো মরা, সেখানে পাতা নেই, অন্যরকম লাগে। তো যাই হোক, এরকমই একটা উইন্টারের দিনে নওশিন অফিসে গিয়েছে কাজ করতে, কফি হাতে বসেছে। তো দেখলো যে ওই দিন হাতে তেমন কাজ নাই। তো তার কলিগ কথা বলছিল তার সাথে, বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিল। এর মাঝে তাদের আরেক কলিগের একটা ব্যাপার নিয়ে কথা হয়, এবং সেখানে সে বলে যে তাকে বোবায় ধরে মাঝে মাঝে। তো বোবায় ধরছিল, এবং বোবায় ধরার জন্য সে অফিসে আসতে পারেনি ওই দিন, খুব খারাপ অবস্থা ছিল। তো এটা শুনে নওশিন বলে যে আসলে তোমাকে কি এরকম বোবায় ধরে? বলে যে হ্যাঁ, আমাকে এরকম বোবায় মাঝে মাঝে ধরে। তো তখন তাদের আরেক কলিগ ছিল, সে ওই পাশ থেকে বলল যে টেল মি অ্যাবাউট ইট। হ্যাঁ, তার নাম জর্ডান। সে বলল যে আমাকে এই বিষয়ে বলতে বলো, আমি বলবো তোমাকে যে আমাদের বাসাটা একেবারে এইসব ভয়ের ঘটনায় পরিপূর্ণ। ওইখানে বোবায় ধরবেই, আমাদের বাসায় যেই থাকবে তাকে বোবায় ধরবে বা সে কিছু একটা এক্সপিরিয়েন্স করবে। তো তখন নওশিন বলে যে বলো না, কি ব্যাপার, তোমাদের বাসার কি ঘটনা কি? তো তখন সেই ছেলেটা শেয়ার করে তাদের বাসার কথা। এই বাড়িটা জর্ডানের বাবা মা কিনেছিল বেশ কিছুদিন আগে, বেশ অনেকদিন আগে কিনেছিল। তো খুব কম দামে পাইছিল বাড়িটা। কম দামে পাওয়ার কারণ হচ্ছে এটা শহর থেকে একটু দূরে বাড়িটা। তো তার বাবা মার তখন ইচ্ছা ছিল একটা বাড়ি কিনবে আর কি। তারা টাকা পয়সা সেভ করেছিল কিছু, তো বাড়ি নিয়ে ঘুরছিল বিভিন্ন রিয়েল এস্টেট এজেন্টদের ওখানে। তো একটা বাড়ি তারা ক্যাটালগে বেশ কম দামে দেখে, যে বেশ কম দামে বিক্রি হচ্ছে। তো বাড়িটার আশপাশ দিয়ে ভিউজ খুব সুন্দর, আর যে ফ্যাসিলিটিস গুলো লেখা সেগুলোও বেশ ভালো। তো তার বাবা মা চায় ওইটা দেখতে। তো সেই এজেন্ট তাদেরকে বাসাটায় নিয়ে যায়। তো বাসায় গিয়ে দেখে বাসাটা ফ্রেশলি পেইন্ট করা, নতুন করে রং করা হয়েছে, ফ্রেশ পেইন্টের ঘ্রাণ। এবং বাসার ভেতরে ঢোকার পরে মোটামুটি বেশ সবকিছুই বেশ সুন্দর। ঢোকার পর মূল যে লিভিং রুমগুলো সবগুলা মোটামুটি ভালো মতো রিনোভেট করা, খুব সুন্দর করে করা হয়েছে। বাড়ির পেছন দিকে যে একটা ইয়ার্ড আছে সেটাও বেশ সুন্দর লনমোর করে রাখা হয়েছে, বেশ ভালো। তাদের বেশ পছন্দ হয় বাসাটা দেখে। তো বেসমেন্ট যখন দেখতে যায় তখন গিয়ে তারা একটু অড কিছু ব্যাপার স্যাপার দেখে বেসমেন্টে, যে বেসমেন্টের একটা দেয়াল কালো, বেশ ব্ল্যাক রং করা, এবং এক পাশে কিছু ছোপ আছে, কেমন জানি খয়েরি রঙের ছোপ। তো জর্ডানের বাবার কাছে এই জিনিসটা কেমন জানি লাগে, কেমন জানি ভালো লাগে না। তো তিনি ওই এজেন্টকে জিজ্ঞেস করে যে এই দেয়ালের এই অবস্থা কেন, আর বেসমেন্টটাও জানি কেমন হয়ে আছে। তো তখন এজেন্ট বলে যে আসলে এখানে তো একজন অ্যাস্ট্রোলজিস্ট থাকতো, এবং তিনি বেশিরভাগ টাইমেই এই বেসমেন্টে টাইম কাটাইতেন, এই উনার নিজের মতো কাজ করতেন, এটা ওইটা আঁকতেন, কি কি রং করতেন নিজের মতো। তো এই কারণে এরকম। আর এটাকে আসলে আমরা সবকিছু যখন রিনোভেট করছি, বেসমেন্ট আর আমাদের ধরা হয়নি।
তো তখন জর্ডানের বাবা বলে ওকে আই সি। তো বললো যে কেন তোমরা বেসমেন্টটা করো নাই? বলে করি নাই, আসলে করা হয় নাই, তুমি চাইলে আমরা করে দিতে পারি। তো সে বলে যে এরকম করলে এই ব্যাপার, এক্সট্রা কস্ট কতটুকু যোগ হবে এগুলো বলে দেয় বাড়ির দামের সাথে। আর তখন জিজ্ঞেস করে জর্ডানের বাবা যে অ্যাস্ট্রোলজিস্ট কোথায়? বলে তার মানে শেষ যাত্রা এখান থেকে হয়েছে, সে শেষ দিনগুলোতে এই বাড়িতেই ছিল। তো যাই হোক, জর্ডানের বাবা শুনে তার মায়ের সাথে পরে আলাপ করে অন দ্য ওয়ে ব্যাক, বাসায় আসার সময়, যে বাসাটা তারা নেবে নাকি। তো জর্ডানের মা নাকি বলে যে এত সস্তায় তো এদিকে বাড়ি পাবা না, নিয়ে নাও, এটা আমরা নিয়ে নিব। তো যাই হোক, বাড়িটা তারপর তার জর্ডানের বাবা মা কিনে নেয়। তো কেনার পর খুব খুশি মনেই তারা বাড়িতে উঠে এবং খুব ব্যস্ততা থাকে, তাদের জিনিসপত্র টানাটানি করে। জর্ডানের ভাই হেল্প করে তাদের, জর্ডানের ভাই তাদের সাথে থাকতো না, সে সেপারেটলি থাকতো। আর জর্ডানের বাবা মা তারা থাকতো। তো জর্ডানের ভাই সহ এসে তাদেরকে খুব হেল্প করে জিনিসপত্র তুলে দিতে। তো যাই হোক, তারা বাড়িটা গোছায় ফেলে। আর জর্ডানের বাবা বলে ওই বেসমেন্টের কথা যে বলছিল লোকটা, যে আমরা ফিক্স করে দিতে পারি, এজেন্ট বলছিল যে একটা কস্ট দিয়েছিল, বলছিল এত টাকা কস্ট পড়বে। তো তিনি বলছিলেন যে না, আমি নিজেই করে নিব। তো উনি আপাতত বেসমেন্ট নিয়ে এত চিন্তিত না, জর্ডানের বাবা। তিনি চিন্তা করছে যে আমি পরবর্তীতে করব। ওইখানে শুধু ওই যে হিটার আর এগুলো আছে, সুতরাং এগুলা নিয়ে তিনি চিন্তা করেন না। তো যাই হোক, তারা সবাই সেট হয়ে গেল বাড়িতে এবং দু একদিন জর্ডানের ভাইও থাকলো তাদের সাথে এবং তারা মোটামুটি সময় কাটালো। তো জর্ডানের কাছে বাড়িটা বেশ ভালো লাগতেছে, কারণ যে লিভিং রুমটা এটা বেশ প্রশস্ত, বড়, ছাদটা অনেক উঁচু, আর উপর থেকে একটা শ্যান্ডেলিয়ার ঝুলতেছে, বেশ সুন্দর লাগতেছে। জর্ডানদের যে আগের বাসাটা এটা এতটা এরকম বড় ছিল না। আর এই বাসার নিচে তাদের যে পাশে যে তাদের ডাইনিং স্পেস, এটাও বেশ সুন্দর, বেশ বড়। তার পাশে কিচেনটাও প্রশস্ত এবং সোজা চলে গেলে এখানে লন্ড্রি রুম, ডান দিকে গেলে বেসমেন্টে নামার দরজা। তো এই জায়গাটা জর্ডানের কাছে বেশ একটু মানে রহস্যময় লাগছে, কারণ তার বাবা বলছে তাকে যে নিচে যাবা না, নিচে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বেসমেন্টে এখনো আমরা ধরি নাই, আমি লোকজন এনে ঠিক করবো তারপরে বেসমেন্টে যাবো, এর আগে যাওয়ার দরকার নাই। হিটার নিয়ে যদি কোনো প্রয়োজন হয় আমি যাব, হ্যাঁ, পানির পাম্প এগুলা নিয়ে কোনো প্রয়োজন হলে আমি যাব, তোমার যাওয়ার কোনো দরকার নাই। তো জর্ডান তখন কিন্তু টিনেজ, তার ওই সময় কিউরিয়াসিটি বেশি। কোনো টিনেজকে যদি বলা হয় যে অমুক জায়গায় যেও না বা ওইটা ধরো না, সে কিন্তু বেশি কিউরিয়াসিটি ফিল করে সেটার প্রতি। তো জর্ডানের ক্ষেত্রেও তাই হয়েছে, তার বাবা মানা করার পরও তার বাবা যখন অন্যদিকে গেছে, সে ওই ঢুকছে ওখানে, বেসমেন্টের দরজা খুলে নিচে নামছে। তো নেমে দেখে অন্ধকার, কেমন জানি বেসমেন্টের পরিবেশটা তার কাছে একটু গা ছমছম করা লাগছে। মানে এইটা আবার তার কাছে একটু অ্যাডভেঞ্চারাস মনে হয়েছে, যে এরকম লাগে কেন। সিঁড়ি দিয়ে নামার সময় দেখছে যে সামনে দিয়ে একটা চেয়ার রাখা, এই পাশে একটা ছোট্ট কাউচ, দুইটা শেলফ রাখা, আর এই সামনে দেয়ালটা একদম কালচে, মানে কালো রং করা, মনে হচ্ছে এখানে যে খুব মানে ডিপ ব্ল্যাক কালার কেউ করছে, মানে এর থেকে ডিপ ব্ল্যাক আর হতে পারে না, এরকম আছে। আর হেঁটে যখন সামনে গেল, পাশে দেখতেছে সে যে খয়েরি রঙের ছোপ নিচে অনেকগুলা। তো তার কাছে একটু অ্যাবনর্মাল মনে হলো যে এরকম কেমনে হয়, এরকম রং মানুষ করে নাকি। যাই হোক, সে ঘুরে তাকাইলো পিছনের দিকে, দেখবে যে ওখানে কি অবস্থা, তাদের যে ওয়াটার হিটার আর অন্যান্য যে যন্ত্রপাতি আছে পিছনে, সেগুলা কি অবস্থা। তো হেঁটে ওদিকে যাচ্ছে, তো ওইখানে একটা ছোট লাইট লাগানো ছিল ওই পাশে, মানে আলো একদম কম। কেমন জানি লাগতেছিল জর্ডানের কাছে যে ওই জায়গাতে ঢুকতে গেলে, যেটা করিডোরের মতো ছোট, তো দুই পাশে হয়ে আসছে, চিকন হয়ে আসছে, কেমন যেন একটা মানে উদ্ভট একটা ফিল হইতেছিল তার কাছে। মনে হচ্ছিল যে ওই ওয়াটার হিটারের রুমের ভিতরে কেউ আছে, এরকম লাগতেছিল, তাকে কেউ দেখতেছে। তো জর্ডান আস্তে আস্তে হেঁটে হেঁটে যখন ওটার কাছে গেছে, তখন লাইটটা পিট পিট করে উঠলো সামনে, এবং পেছনে মনে হয়েছে একটা শব্দ হয়েছে, তার পেছনে মনে হচ্ছে যে কেউ একটা শব্দ করলো, অনেকটা কোনো মানে গলার ডিপ থেকে যদি কোনো পুরুষ মানুষ কথা বলে সেরকম। তো সে ফট করে যখন পিছন ফিরে তাকাইছে, তখনই তার সামনে লাইটটা কেটে গেছে, যে লাইটটা লাগানো ছিল ওইটা একটা সফট হোয়াইট বাল্ব লাগানো ছিল ওইখানে। তো ওইটা যখন কেটে যায়, পুরা বেসমেন্ট অন্ধকার হয়ে যায়। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, বেসমেন্টের এক কোনায় ওখানে একটা ভেন্টিলেটরের মতো আছে, হালকা উপরের সাথে নিচের মাটির মানে গ্রাউন্ড লেভেলের সাথে কানেক্টেড, ওইখান থেকে হালকা আলো আসে। ওই আলোটা এসে যেখানে পড়ছে, ওই জায়গাটা মনে হচ্ছে একটা গোল এরকম মানে একটা স্পটলাইটের মতো তৈরি হয়েছে। আর এই বেসমেন্টের ধুলাগুলা ওই স্পটলাইটের মধ্যে দিয়ে যাওয়াতে মনে হচ্ছে ওখানে কিছুটা দাঁড়ায় আছে, মানে বেশ একটা অন্যরকম একটা মানে ভয়ঙ্কর একটা মানে পরিবেশ ওইখানে। তো জর্ডান কিন্তু ভয় পাইছে কেন জানি, তার কাছে কেন জানি মনে হচ্ছে আসলে গলার ডিপ থেকে যদি কোনো পুরুষ মানুষ কথা বলে সেরকম একটা সাউন্ড সে শুনছে। তো সে ভয়ে আর ওইদিক সামনে যেতে সাহস পাচ্ছিল না সিঁড়ির কাছে।
তো তারপরও অনেক সাহস করে আস্তে আস্তে পা ফেলে ফেলে গিয়ে সিঁড়িতে দৌড়ায় উঠে যায়, সে উঠে দরজা লাগায় দেয়। তো এই হচ্ছে তার বেসমেন্ট চেক করা। তো বেসমেন্টের প্রতি তার বেশ কিউরিয়াসিটি আছে, কিন্তু সে বুঝলো যে বেসমেন্টটা সুবিধার না, তার কাছে কেন জানি মন হয়েছে। আর ওই বয়সে ছেলেমেয়েরা চিন্তাই করে যে এখানে মানে তারা কিন্তু একটা থার্ড কোনো এন্টিটির প্রেজেন্ট মানে ফিল করে অনেকেই। তো ওইটাই ফিল করতেছিল জর্ডান, তার কাছে মনে হয়েছে এরকম কিছু। তো সে সেই বাড়ির যে ব্যাকইয়ার্ড, এটাও বেশ পছন্দ করছে। ব্যাকইয়ার্ডে গিয়ে দেখছে যে ব্যাকইয়ার্ডের ওই পাশে ফেন্স করা, আর তার ওই পাশে বেশ খোলা জায়গা নেমে গেছে একটু নিচের দিকে। আর এতটুকু জায়গা এই যেহেতু এরা এজেন্টরা কাজ করে দিছে, মানে এখানে মানে তাদের যে রিয়েল এস্টেট এজেন্টরা, তারা লনমোর করে গেছে। তো এখন তাদের করতে হবে, কিছু কিছু ঘাস কর্নারে বড় হয়ে গেছে, এগুলো সম্ভবত থাকবে না যখন উইন্টারটা ভালো মতো আসবে। দুইটা গাছ আছে এই মাসে, এই পাশে আর ওই পাশে। যাই হোক, তার কাছে বেশ ভালো লাগছে। তো যেই দিন জর্ডান ওই নিচে নেমে ভয় পাইছিল সেই বেসমেন্টে, তার কাছে যখন ভয় লাগছিল, ওই দিন রাত্রে জর্ডানের প্রথম একটা সমস্যা হয়। সমস্যাটা এরকম, তার রুম কিন্তু ওপর তলায়, তার বাবা মার রুম হচ্ছে এখানে, আর মাঝখানে যে রুমটা আছে ওইটা তার ভাই বুক করে রাখছে, মানে তার ভাই ওইটাতে কাউকে থাকতে দিবে না। সে নিজে যখন আসবে এখানে সে থাকবে, সে আলাদা থাকে। যাই হোক, তো এই পাশের একটা রুমের মধ্যে জর্ডানের থাকার জায়গা। তো জর্ডান যখন রুমে উঠছে তার কাছে বেশ ভালো লাগছিল, সে নিজেও রুমটা চুজ করে নিয়েছিল। তো যেই দিন সে বেসমেন্টে ভয় পায়, ওই দিন একটা ঘটনা ঘটে। সেদিন সে রাতের বেলা শুয়েছিল, শুয়ে শুয়ে তার হাতে তার একটা গেম কনসোল ছিল, হ্যান্ডহেল্ড গেম কনসোল, ওটাতে গেম খেলতেছিল। তো গেম খেলতে খেলতে তার চোখ লেগে আসে, সে বিছানায় শুয়ে এলায় পড়ে, মানে ঘুমায় গেছে। তার রুমের বাতিটা কিন্তু সে নিভায় নাই, বা বাতিটা ওইভাবেই জ্বলতেছিল। তো অনেকক্ষণ ঘুমায় থাকার পর হঠাৎ করে তার মনে হয় যে তার রুমটা অন্ধকার, এবং রুমের মধ্যে যতটুকু হিট থাকা দরকার ততটুকু হিট নাই। তো এটা মনে করে জর্ডান উঠতে যায়। তো সে ফিল করে যে তার বুকের উপরে যে তার কনসোলটা ধরে রাখছিল, এটা তার বুকের উপরে আছে, তার কমফোর্টারের উপরে, তো বেশ ঠান্ডা। তো সে উঠতে যাচ্ছে, এই সময় হঠাৎ করে তার মনে হয় যে তাকে কেউ একদিন চেপে ধরছে। মানে এই চেপে ধরাটা মানে ভয়ঙ্কর রকম চেপে ধরা। হঠাৎ করে মনে হয়েছে যে তার বুকের উপর হাঁটু গেড়ে বসে কেউ তাকে চেপে ধরছে, এবং সে ঠিক মতো তাকাইতেও পারতেছে না, তার চোখও খুলতে পারতেছে না, একটা শব্দ করতে পারতেছে, শরীর নাড়তে পারতেছে না। তো এইটা মানুষ বলে স্লিপ প্যারালিসিস। এটা সম্বন্ধে জর্ডানও জানে যে স্লিপ প্যারালিসিস হয় মানুষের, কিন্তু তার কাছে মনে হচ্ছে এটা পুরাই আনইউজুয়াল, কারণ সে কিন্তু উঠছিল ঘুম থেকে, মানে, এবং তার মনে আছে যে সে ঘুমের আগে লাইট বন্ধ করে নাই, কারণ সে ঘুমায় গেছিল খেলতে খেলতে, গেমস খেলতে খেলতে ঘুমায় গেছিল। সে অনেক চেষ্টা করতে থাকে এরকম ওঠার জন্য, মানে হাত পা নাড়তেছে বা মুখ দিয়ে শব্দ করতেছে, পারতেছে না। সে বুঝতেছে এটা স্লিপ প্যারালিসিস, কিন্তু তার কাছে কেন জানি মনে হচ্ছে যে তাকে চেপে ধরছে সে খুব হাসতেছে বা আনন্দ পাচ্ছে, এরকম মনে হচ্ছে। এবং খুবই অবাক হয়ে যায় সে, যে মানে এর জাগ্রত অবস্থা এটা কিভাবে হয়। সে পুরো রুমটা বুঝতে পারতেছে। তো সে 2 পা ছোড়া শুরু করে, জর্ডান 2 পা ছোড়া শুরু করে, বিছানার মধ্যে থপ 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 করে পা ফেলতেছে সে, মানে সে বুঝতেছে যে তার যে সেন্স আছে সেটা, কিন্তু শরীরের উপরের অংশ সে নাড়তে পারতেছে না। এটাও তার কাছে অ্যাবনর্মাল মনে হয়, কারণ স্লিপ প্যারালিসিস হলে মানুষটাকে শরীরই নাড়তে পারে না, সে তার 2 পা নাড়তে পারতেছে। তো সে অনেকক্ষণ ধরে এরকম 2 পা মানে নাড়ানাড়ি করতে করতে সে মানে চিৎকার করতে থাকে মনে মনে, ও গড বলে। তখন হঠাৎ করে মনে হয় যে তাকে ছেড়ে দিছে কেউ। তো সে জোরে জোরে নিঃশ্বাস নেয়, জোরে জোরে নিঃশ্বাস নিয়ে তার বুক ভরে, তাকায় দেখে যে রুমটা আসলেই অন্ধকার, আর টেম্পারেচার আসলেই ঠান্ডা। তার রুমের ভেতরে ঠান্ডাটা অনেক বেশি, আর রুম অন্ধকার। তার ঘরের ভেতরে যে একটা হ্যালোজেন ল্যাম্প জ্বলতেছিল, হ্যাঁ, একটা ওই প্লেট, আপার প্লেট, মানে উপরের দিকে এই করা, ওটার ভেতরে একটা হ্যালোজেন ল্যাম্প লাগানো থাকে, বাড়ানো কমানো যায়, ওইটা জ্বলতেছিল, ওইটা নিভানো। তো তখন জর্ডান চিন্তা করে জানি এটা নিভলো কেমনে। এটা তো মানে একটা ছোট নবের মতো ঘুরায় নিভাতে হয়, ঘুরায় নিভালে একদম শেষে এনে আনলে কিট করে একটা শব্দ করে বন্ধ করা যায়, আবার অন করলে এটা মানে লাইট বাড়ানো যায় একদম। এই উপর দিকে একটা ছাদের মধ্যে আলোর রিফ্লেকশনটা পড়ে, সেটাতে আলো হয়, অ্যাম্বিয়েন্ট আলো, বেশ ভালো আলো হয়। তো যাই হোক, সে উঠে চিন্তা করে যে কি হলো, আমার এরকম স্লিপ প্যারালিসিস হলো হঠাৎ করে। তো সে হেঁটে ল্যাম্পটার দিকে যায়, দেখে যে ল্যাম্পের পুরা যে রডটা ওইটা ঠান্ডা হয়ে আছে। নবটা ধরে মোচড় দেয়, দেখে টক করে অন হলো, মানে কেউ একজনটাকে মোড়ায় নিভাই দিছে পুরা। কে করলো সে চিন্তা করলো কি আমার আম্মু কি ঘরে আসছিল, কিন্তু তার আম্মুর তো ঘরে আসার কথা না, তারা সাধারণত আসলে বলে, হ্যাঁ, কথা বলে, চিন্তা করে যে ঘুমাইছিলাম দেখে কি আম্মু আসছিল। যাই হোক, সে আর এটা কিছু চিন্তা করে না, সে রেস্টরুমে যায়, তার মতো ফ্রেশ হয়ে আসে, আবার ঘুমায়।
তো এবার ঘুমায় যায়, ঘুমের মধ্যে সে দুঃস্বপ্ন দেখতে থাকে। দুঃস্বপ্নটা হচ্ছে যে এই বাড়ির মধ্যে সে পেছনে লনে হাঁটতেছে, একটু পর সে স্বপ্নে দেখে যে একটা কালো কুকুর হঠাৎ করে ফেন্সের পাশ থেকে আসছে, তাকে দেখে গড়গড় করতেছে, তারপর তাকে ধাওয়া করে এবং সে দৌড়াচ্ছে, পুরা পেছনের ব্যাকইয়ার্ড দৌড়াচ্ছে, সে দৌড়ায় ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে সে ওই বেজমেন্টে যে ঢুকলো, বেজমেন্টে ধপধপ করে সিঁড়ি যায় নামতেছে, তো স্বপ্নের মধ্যে সে দেখতেছে তার সামনে কুকুরটা বসে আছে, ওই যে বাইরের আলো এসে পড়ছিল যে একটা জায়গায় স্পটলাইটের মতো, ওইটার মধ্যে কালো কুকুরটা বসে আছে, চোখগুলো জ্বলতেছে। যাই হোক, এই স্বপ্নের মধ্যেই জর্ডান চিৎকার করে উঠে, ওঠার পর সে দেখে যে না, সকাল হয়ে গেছে, সে তাদের বাসায়। তো সে ওই দিন যে ব্রেকফাস্ট করার পর তার মাকে বলে যে এরকম এরকম ব্যাপার, কালকে রাতে এরকম স্বপ্ন দেখছি। তো তার মা বলে যে তুমি বেশি গেমস খেলো, মনে হরর গেমস খেলতেছো, বেশি হরর মুভিজ দেখতেছো, এর জন্য তোমার এই অবস্থা, এগুলা বাদ দাও, এসব বাদ দাও, এগুলা বাদ দিলেই সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তারপর জর্ডান আর ওইটা নিয়ে মাথা ঘামায় নাই, সে এরপর নর্মালি বাসায় তো থাকতেইছে, আর এরপর সে ক্লাস স্কুলে যাওয়া শুরু করলো। তার তখন সে হাই স্কুলের স্টুডেন্ট। তো এরকম কয়েকদিন যাওয়ার পর আবার তাকে এরকম রাতেবেলা স্লিপ প্যারালাইসিস হলো, তার মানে বোবায় ধরলো। তো এরকম পরপর কয়েকদিন তাকে বোবায় ধরছে। তো বোবায় ধরা ব্যাপারটাতেও সে মোটামুটি ইউজ টু হয়ে গেল, কারণ সে ওরকম সব মানে বোবায় ধরলে সেরকম করে ছটফট করতে থাকে, পা ঝাড়া দেয় এবং একসময় ছেড়ে যায় তাকে, এরকম হয়। তো এই জিনিসটা দু একদিন পরে শুনলো যে তার মাকেও নাকি বোবায় ধরতেছে। এটা শুনে সে অবাক হয়ে গেল, এবং তার আম্মুকে যে বোবায় ধরছে খুব ভয়ঙ্কর ভাবে। তার আম্মু নাকি নড়তে পারতেছিল না, হাত পা মোচড়ায় আসতেছিল। তার আব্বা তাকে পরে মানে ধাক্কায় সোজা করছে, এবং তার বাবা মনে করছে যে তার হয়তো মানে শরীরে মানে যে টান খায়, মাসেল স্টিফ হয়ে যায়, এটা হয়েছে। তাকে বলে যে তুমি বেশি বেশি পটাশিয়াম খাও, মানে ব্যানানাস অ্যান্ড স্টাফ, এগুলা বলে তোমার একটা মেডিকেল চেক আপ দরকার, মনে হয় জন্য তোমার মাসেল ক্র্যাম্প করছে। যাই হোক, এগুলা বলে। তো এইভাবে কিন্তু তাদের কয়েকদিন চলে গেছে। তো এর মধ্যে একদিন জর্ডানের বাবা মার একটা পার্টিতে যাওয়ার কথা, তার বন্ধুদের বাসায়। সেখানে তাদের ওই দিন একটা পার্টি হবে তার বাবা মার ফ্রেন্ডদের, তারা সবাই একসাথে হবে, তাদের ইয়াংকালের আর কি বন্ধু যারা, সবাই একসাথে হয়েছে। তো জর্ডানকে বলে যে আমাদের আসতে লেট হতে পারে, আমরা হয়তো গভীর রাতে আসবো অথবা নাও আসতে পারি, তুমি কি একা থাকতে পারবা? তো জর্ডান বলে যে হ্যাঁ, কোনো সমস্যা নাই, সে বাসায় একাই থাকতে পারবে। তো যাই হোক, জর্ডান ক্লাস থেকে এসে বাসার মধ্যে দেখে খাবার দাবার আছে, এগুলা খায়, সে বসে বসে গেমস খেলে, মুভি দেখে, এগুলা করতে করতে তার সময় শেষ হয়ে যায়, রাত হয়ে গেছে। তো সে তার ভাইকে ফোন করে, ভাইয়ের সাথে গল্প করে কিছুক্ষণ, বলে যে বাবা মা আজকে নাই, বাসায় আমি একলা, এই ব্যাপার, কি অবস্থা তোর, কি করতেছিস? তো ভাই বলে যে তুই ভয় পেতেছিস নাকি একা একা? বলে না না, ভয়ের কি আছে, এমনি এনজয় করতেছি। জর্ডানের ভাই জর্ডান থেকে 5 বছরের বড়, তো সুতরাং তারা বেশ ফ্রেন্ডলি দুজনই। তো যাই হোক, কিছুক্ষণ গল্প গুজব করার পর তারপর জর্ডান বলে যে আমি তাহলে শুয়ে পড়ি, তোর সাথে দেখা হবে না, তুই আসিস। তো ভাই বলে আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো কোনো একদিনের মধ্যে। তো বলে বিদায় নিয়ে জর্ডান যায়। এখন জর্ডান চিন্তা করে তার রুমের যে টিভিটা, সে তো ঘুমাইতে যাবে, সে আবার স্ক্রিন কাস্ট করে সে গেমস খেলতো। তার যে হ্যান্ডহেল্ড ডিভাইস আছে, গেমিং ডিভাইস, ওইটার থেকে সে স্ক্রিন কাস্ট করে গেমস খেলতো বসে। তো তার রুমের টিভিটা ছিল ছোট, তার আম্মুর রুমের যে টিভি সেটা বেশ বড়। তো সে চিন্তা করে যে আজকে আম্মুর রুমে থাকি, ওখান থেকে গেম খেলবো স্ক্রিন কাস্ট করে। তো এই চিন্তা করে সে তার মায়ের রুমে চলে আসে। মায়ের রুমে চলে এসে বিছানা দেখে যে গোছানো সুন্দর, তো সে শুয়ে পড়ে নিজের মতো, কমফোর্টার গায়ে দিয়ে, এবং বিছানাটা বেশ ভালো কমফোর্টেবল, তার বাবা মার বিছানা যেটা। তো ওখানে বসে সে তার গেমিং মেশিন নিয়ে বসে, মানে তার যে হ্যান্ডহেল্ড মেশিন, সেটাতে স্ক্রিন কাস্ট করে সে গেম খেলা শুরু করে। তো গেম খেলতেছে, বেশ ভালো লাগতেছে। তো যেটা হয় যে তার একটা অভ্যাস ছিল জর্ডানের, গেম খেলতে খেলতে ঘুমায় যেত সে। তো ওইরকম এক সময় তার চোখ লেগে আসতেছে ঘুমে। তো এইভাবেই সে ঘুমায় গেল। তো কতক্ষণ ঘুমাইছে সে বলতে পারবে না, হঠাৎ করে তার ঘুম ভাঙছে। তো ঘুম ভাঙার পরে সে হঠাৎ করে তাকাচ্ছে ডানে বামে, তো ঘর কিন্তু অন্ধকার, মানে হালকা আলো ঘরের মধ্যে। মানে এই ঘরে ওই দিনকার মতো এই যে বড় ল্যাম্পটা যে জ্বালাইছিল, হ্যালোজেন ল্যাম্প, ওইটা বন্ধ, কিন্তু দেখতেছে ওই যে ল্যাম্প বন্ধ। টিভিরও একসময় ওই যে হয়ে স্ক্রিন সেভার এসে অন্ধকার হয়ে গেছে টিভির স্ক্রিন, শুধু পাওয়ারের বাতিটা জ্বলতেছে ওইখানে। আর তার আম্মুর রুমে একটা ছোট্ট সফট ল্যাম্প ছিল, এটা সে শখ করেই জ্বালাইতো, বা কখনো আম্মুর রুমে আসলে জ্বালাইতো জর্ডান সেটা। তো ওইটা জ্বলতেছে,
ওইটা হালকা আলো দেয়, একটা সফট আলো দেয়, ওইটা জ্বলতেছে। আর তখন কিন্তু উইন্টার এসে পড়ছে যখন এই ঘটনা, তখন সে তাকায় দেখতেছে যে জানালার বাইরে দেখতেছে যে ওই সেই জানালা, যেহেতু এটা দোতলার উপরে, আশেপাশে বাড়ি নাই, সে কিন্তু ওই যে ব্লাইন্ড গুলো আর টানে নাই বা খুলে নাই, সেইভাবে রেখে দিছিল। তো বাইরে দেখা যাচ্ছে যে হালকা আলো আধারি রাতের, আর গাছের কতগুলো মাথা ছিল ওগুলো নড়তেছে ওইখান দিয়ে, এটা দেখা যাচ্ছে। এই হচ্ছে রুমের অবস্থা। হঠাৎ করে সে খেয়াল করলো যে তার পায়ের কাছে তার পাশে পায়ের কাছে একটা এরকম কমফোর্টার মাথায় দিয়ে কেউ দাঁড়ায় আছে। তার গায়ে কিন্তু কমফোর্টারটা না, যেটা কমফোর্টার মাথায় দিয়ে কে দাঁড়ায় আছে, পুরো একটা মানুষ, মানে কোন একজনের শেপ। তো সে বুঝতে পারলো যে এটা তার ভাই হবে। তার ভাই শুনছে যে বাসায় বাবা মা নাই, আজকে হয়তো তাকে ভয় দেখাইতে ভাই আসছে, আর এই বাতিও ভাই নামাইছে। তখন সে খুব রাগ করে উঠছে, মনে মনে বলতেছে, মানে মনে মনে চেটছে ভাইয়ের উপরে, আবার খুশি হয়েছে যে ভাই আসছে, আগে তারা মজা করতে এরকম। তো সে বললো হঠাৎ করে গেট আউট অফ হিয়ার বলে সে হাত দিয়ে ওই ইটা টান দিছে, কমফোর্টার টান দিয়ে দেখে, মনে হলো যে মানে ওই যে ল্যাম্পের আলো যেটা ছিল না, ওই ল্যাম্পের আলোর মতো আলো কমফোর্টার তল থেকে বের হয়ে গেল, ছড়ায় গেল লিকুইডের মতো চারিপাশে, অ্যাজ ইফ যে কোনো পানির মধ্যে যদি কেউ ফসফরাস রং দিয়ে দেয় যেভাবে ছড়ায় যায়, জাস্ট লাইক দ্যাট ওইভাবে ছড়ায় গেল তার ইসের উপরে, তার কমফোর্টারের উপরে। আর এই কমফোর্টারের নিচে কেউ নাই, যে কমফোর্টারটা সে টান দিয়ে ফেলছে, ওর নিচে কোনো মানুষ নাই, কিছু আলোর মতো ছড়ায় গেছে তার কমফোর্টারের উপরে। এবং এটা একটা কেমন কালার জানি, অনেকটা ভায়োলেট টাইপের কালার ছড়ায় গেছে। তো ভয়ে আত্মা উড়ে গেছে জর্ডানে, হোয়াট ইজ দিস, এটা কি দেখলো সে, লিকুইড এরকম ছড়ায় গেল তার এখানে। এবং ছড়ায় যাওয়ার পর হঠাৎ করে মনে হলো যে ওই আলোটাই জমাট বেঁধে এসে তার বুকের উপর চেপে বসলো। সে তাকায়, চোখের সামনে শুধু আলোর ঝলকানি দেখতেছে, ওই সফট আলোটাই ব্রাইট আলোর মতো হয়ে সে দেখতেছে, এবং তাকে মনে হচ্ছে চেপে ধরছে, সে শ্বাস নিতে পারতেছে না। তো জাস্ট লাইক অন্যান্য দিন তাকে তার যেরকম স্লিপ প্যারালাইসিস হয় ওরকম। তো জর্ডান সাথে সাথে পা দুইটা এরকম ছুটতেছে, এবং সে কথা বলার চেষ্টা করতে, সাউন্ড করার চেষ্টা করতে, কিচ্ছু না। তো অনেক কষ্ট হয়েছে, তার দম বন্ধ হয়ে আসতেছে। তখন সে শুধু মনে মনে বলছে, ও গড গড সেভ মি, লেট মি গো এরকম বলতেছে। তো যখন সে কয়েকবার বলছে, তখন মনে হলো হঠাৎ করে তাকে ছেড়ে দিল, মানে মানে রিলিজ হয়ে গেল, প্রেশারটা রিলিজ হয়ে গেল। সে লাফ দিয়ে উঠে বসতে, বিছনায় উঠে নিঃশ্বাস নিচ্ছে, তাকায় দেখতেছে কেউ নাই, ঘরের মধ্যে কেউ নাই, ঘরটা পুরো নীরব। ওখানে ওই সফট ল্যাম্পটা জ্বলতেছে, আর পাশে মানে তার বিছানার পাশেই ওই আরেকটা কমফোর্টার সেটা পড়ে আছে। তো সে চিন্তা করছে এই কমফোর্টার কোথা থেকে আসলো। সে ভালো মতো খেয়াল করে দেখলো এইটা তার কমফোর্টার, তার রুমের কমফোর্টারটা এইখানে। তো মানে তার ভয় লেগে গেল যে এটা কি, আর ভাই তো না, অবশ্যই না। আর যা ঘটলো, মানে এই আলো কি ছিল, এগুলো কি স্বপ্নে দেখছে, এগুলো ভাবতে ভাবতে সে বিছানার থেকে উঠে দাঁড়ায়, সে তাকায় দেখতেছে তার মায়ের রুমের বিছানার, তাদের মায়ের রুমের যে বিছানার যে হেডবোর্ড আর দেয়ালের মধ্যে বেশ খানিকটা গ্যাপ আছে সামান্য। ওই জায়গায় পুরো একটা জায়গা মনে হচ্ছে কেমন একটা মানে ড্যাম পড়ে যায় দেয়ালে যেরকম, সেরকম একটা ভেজা একটা অংশ, একটা মানুষের মতো শেপ ওইখানে হয়ে আছে। ওই জায়গাটা ভিজে একটা ড্যামের মতো হয়েছে, মনে হচ্ছে একটা মানুষ এই জায়গায়, মানে একটা মানুষ যদি পিঠ দিয়ে দাঁড়ায় পুরা ভিজা শরীর নিয়ে, সেরকম ভাবে ওই জায়গায় হয়ে আছে। তো জর্ডান খুব ভয় পেয়েছে, সে মানে লাফ দিয়ে উঠে কমফোর্টারটা নিচে, নিজের কমফোর্টারটা সে ঝাড়া দিছে, ওইটা নিয়ে, ওইটা তার একটা প্রিয় কমফোর্টার, সে ঝাড়া দিয়ে দেখে যেন ওইটা ওদের কিছু নাই। সে দৌড়ায় যে ল্যাম্পটা অন করলো, ঘুরে যে জাস্ট লাইক আগে তার রুমের যে লাইট যেভাবে নিভানো ছিল ওরকম নিভানো। তো সে তাড়াতাড়ি বাতিটা বাড়ায় দিল, বাড়িটা বাড়ায় দিয়ে দৌড় দিয়ে যায়, ওখানে হ্যান্ডসেট ছিল টেলিফোনের, সেখান থেকে সে তার মায়ের নাম্বারে ফোন করলো, সেল নাম্বারে। তো কয়েকবার রিং হচ্ছে, ধরে না। অনেকক্ষণ পর তার মা ফোন ধরলো, বললো যে কি হয়েছে, বলে যে আমি ভয় পাইতেছি, বাসায় তোমরা এক্ষুনি আসো। তো তার মা বলছে কি হয়েছে, বলে যে সামথিং গোয়িং অন হিয়ার। তার মারে বলে কিছু একটা হইতেছে এখানে। তো তার মা শুনে খুব টেন্সড হয়ে গেল, বললো আচ্ছা তুমি থাকো, আমরা আসবো। তো বলার পরে বলে তুমি চুপচাপ বসে থাকো, তুমি আমার রুমে যে বসে থাকো। তার মা বলতেছে, বলে আমি তোমার রুমে আছি, এখানে আমার সাথে ভয়ের জিনিস ঘটছে। তো তার মা বলতেছে যে আমি আশা করি যে তুমি বানাই কিছু বলতেছো না আমারে। বলে যে না, তুমি আসো, তুমি তাড়াতাড়ি আসো, তোমরা তাড়াতাড়ি আসো। তাই বলে জর্ডান ফোন রেখে দেয়, রেখে সে চুপচাপ বিছানায় উঠে বসে থাকে। তার কাছে ভয় লাগতে থাকে, সে বারবার দেয়ালের দিকে তাকায়, হেডবোর্ডের কাছে, মনে ওই জায়গাটাই। তো বেশ অনেকক্ষণ পরে, মানে প্রায় 1 ঘন্টার মতো পরে দেখলো যে গাড়ির শব্দ পেলো, তার বাবা মা আসছে। তো আসার পর বাবা মা ঢুকে বলে কি হয়েছে।
তো বললো যে এরকম এরকম ব্যাপার, আমি এরকম ভয় পেয়েছি। তো তার মা তখন শুনে বলতে, তুমি মোস্ট প্রবাবলি স্বপ্নে দেখছো, তুমি তো ঘুমায় গেছিলা, আর তোমার এই যে গেমস, এটা আমি বলছি যে এই গেম বাদ দিতে। তার বাবাও বললো যে তুমি যে সব গেমস গুলা খেলো এগুলোর মধ্যে সব স্পুকি স্টাফ, এই সেই হ্যান ত্যান, এগুলাই তোমার মাথার মধ্যে ঢুকে। এসে বলে তখন তার মা বললো চলো তোমার রুমে নিয়ে যাই। তো তাকে তার রুমে নিয়ে গেল, রুমে নিয়ে তাকে শুতে দিল। তো জর্ডান অবাক হচ্ছে যে এই জিনিসগুলো তার সাথে কেন ঘটতেছে, এখানে কেন তার মার সাথে ঘটে না বা কিছু। তো পরদিন সে তার ভাইকে বলে যে একটু আসতে বাসায়, তার সাথে কথা আছে। তো তার ভাইয়ের পরে আসে, আসার পর ভাইকে বলে যে এরকম এরকম ব্যাপার, আমার সাথে এরকম ঘটে। তো তার ভাই জিজ্ঞেস করে যে কি মানে কিভাবে তোর সাথে এগুলো শুরু হলো। তা বলে যে আমি এরকম একবার বেসমেন্টে গেছিলাম, ওই দিন ভয় পাইছিলাম, এরপর থেকে এরকম শুরু হয়েছে। তো তার ভাই বলে আচ্ছা আমি বেসমেন্ট চেক করে দেখবো না, তোর চিন্তা করার কিছু নাই, আর আমি আসি নেক্সট 3 দিন, আমি তোদের সাথে আসি, অসুবিধা নেই। তো বলে তার ভাই তাকে অ্যাসিওর করে যে কোনো অসুবিধা নেই। তো জর্ডানও একটু টেনশনে থাকে। জর্ডান তার ভাইরে বলে যে তুই আমার রুমে থাকিস, তোর অন্য রুমে থাকার দরকার নেই কয়দিন, মানে তুই যে রুম নিছিস ওই রুমে থাকার দরকার নেই, আমার রুমে থাকিস, কারণ আমি একটু ইদানিং ভয় পেতেছি। তো তার ভাই বলে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, ওই দিন দিনের বেলা কি করছে জর্ডান আর কিছু জানা। রাতের বেলা দেখলো যে তার ভাই আসছে, এসে তার রুমেই তার ভাই ওখান থেকে তার ম্যাট্রেসটা টেনে এনে ওই জর্ডানের রুমে রাখলো, রেখে বললো যে আমি তোর সাথে এখানে ঘুমাবো, অসুবিধা নাই, টেনশন করিস না। তো রাতটায় শুয়ে তার ভাই বলতেছে, তাদের ঘুমের সময়, ঘুমের আগে আর কি, বলতেছে যে আমি গেছিলাম বেসমেন্টে যে দেখছি আসলে বেসমেন্টটা কেমন স্পুকি, বিশেষ করে ওয়ালটা, ওই ব্ল্যাক ওয়ালটা, ওইটা আসলে স্পুকি। ওইটা আব্বা ঠিক করে না কেন, ওইটা দেখে কেমন জানি লাগছে, আমি অনেকক্ষণ তাকাই ছিলাম ওইটার দিকে, আর কেন জানি মনে হয় যে ওইটা একটা মানে কেমন জানি মনে হয় যে ওইখানে একটা দরজা আছে, এরকম লাগে। তো তখন জর্ডান উঠে বসে বলে যে ওখানে দরজা আছে, তুই কি ট্রাই করছিস? বলে না না, দরজা আমি ট্রাই করি নাই, আমি যখন দেয়ালটা ধরছি আমার কাছে মনে হচ্ছে যে এই পাশে একটা দরজা, ওই পাশে যাওয়া যায়, এরকম লাগতেছিল, বাট আসলে কিন্তু এটা দেয়ালই। তো জর্ডান বলে যে এই ভেরি স্পুকি, এটা জিনিসটা খুবই স্পুকি, মানে তুই ওখানে যে এরকম ঠিক করিস নাই। তো বলে না আমি দেখতে গেছিলাম, তুই যেহেতু ভয় পাইছিস। ভাই বলে আচ্ছা। তো যাই হোক, দুইজনে কথাবার্তা বলে একসময় শুয়ে পড়ে। তো ওরকম জর্ডান ঘুমায় গেছে। অনেকক্ষণ পর জর্ডানের হঠাৎ করে ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পরে সে দেখতেছে যে ঘরের মধ্যে কেমন যেন একটা ডিফারেন্ট পরিবেশ, ঠান্ডাটা একটু বেশি। তো সে তাকায় দেখে যে তাদের যে ঘরের তার রুমের যে দরজাটা খোলা, ভাই নাই এখানে। তো তাদের রুমে কিন্তু ওখানে আছে, রেস্টরুম আছে অ্যাটাচড, মানে তার ভাইয়ের কিন্তু এরকম বেরোনোর প্রয়োজন পড়বে না। তাকায় দেখতেছে ম্যাট্রেসের মধ্যে তার ভাই নেই। তো ওইখানে ওই যে তাদের রুমে ওই যে হ্যালোজেন ল্যাম্প খুব অল্প করে জ্বালানো ছিল, মানে একদম ডিম করে দিচ্ছিল, ওই রকমই আলো আছে ঘরের ভেতরে। তো জর্ডান উঠে তাকায় দেখে যে ভাই নাই বিছানায়, কই গেল, চিন্তা করে যে ভাই কই গেছে। তো সে হেঁটে হেঁটে বের হয় ওই দরজা দিয়ে ঘরের। তো দরজা দিয়ে বেরোচ্ছে যখন, তখন সে শব্দ পাচ্ছে যে তাদের যে সিঁড়ির মধ্যে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে পা ফেলে ফেলে কেউ যাচ্ছে শব্দ করে। সিঁড়ির উপর যদিও কার্পেট বিছানো, কিন্তু মনে হচ্ছে বেশ জোরে জোরে পা ফেলে যাচ্ছে। তো জর্ডান তাড়াতাড়ি যায়, বের হয়ে তার রুম থেকে ওদিকে হেঁটে যায়, তাদের ওই যে করিডোর ওখানে দাঁড়ায় দেখে যে তার ভাই নামতেছে, কিন্তু মনে হচ্ছে তার ভাই ঘুমের মধ্যে হাঁটতেছে, স্লিপ ওয়াক করতেছে, কারণ তার এক হাতে রেলিং ধরা, মাথাটাকে এরকম ডানে বামে নাড়তেছে কেমন করে জানি, আর নেমে যাচ্ছে তার ভাই। তো জর্ডান চিন্তা করো স্লিপ ওয়াক করে কই যায়, মানে ও কি ঘুমের মধ্যে হাঁটতেছে কিন্তু যাচ্ছে কই। তো চিন্তা করে সেও আস্তে আস্তে পা টিপে টিপে যায় ভাইয়ের সাথে, মানে পিছনে পিছনে আস্তে আস্তে হাঁটতে থাকে। তো হেঁটে দেখে যে ভাই নিচে নেমে ডান দিকে হেঁটে চলে গেল ইসের দিকে, বেসমেন্টের দিকে। তো সেও আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, হাতে তখন লাইট নাই, জ্বালাইতেও পারে না। সে চিন্তা করে যে ভাই কই যেতেছে, তার ইন্টারেস্ট দেখার। তো যে দেখলো তার ভাই বেসমেন্টের দরজাটা খুলে ফেললো, খুলে ওই দরজা দিয়ে হেঁটে ঢুকে গেল। জর্ডান কিছুক্ষণ চিন্তা করে, তারপর সেও আস্তে আস্তে হেঁটে ওই বেসমেন্টের মধ্যে ঢুকে। তো বেসমেন্টের মধ্যে ঢুকে সে কয়েক সেকেন্ড চুপ হয়ে যায়। সে বুঝতে পারতেছে না যে মানে এখানকার অবস্থা কি, কারণ বাতি জ্বলতেছে না, অন্ধকার, বেসমেন্টটা একদম ডিপ অন্ধকার। সে চিন্তা করছে বাতি জ্বালবো, ভাই তো এখানে ঢুকছে, আমি দেখছি, মানে ভাইরে তো ঢুকতে দেখছি, ভাই কই গেল। তো এই কয়েক সেকেন্ড দাঁড়ানোর পরেই তার চোখে একটু আলো আধারি শুয়ে আসে নিচে, কারণ ওই যে বেসমেন্টের মধ্যে একটু ওই যে খোলা আছে ভেন্টিলেটরের মতো, ভেন্টিলেটর ঠিক না, আলো আসার জন্য আসলে ওই জায়গাতে একটু খোলা, উপরে গ্রাউন্ড লেভেলের আলোটা একটু করে নামে। তো ওইটা যেহেতু ওখানে ঢোকে, সে ওইটার মধ্যে দেখতে পেল হালকা আলো আধারি, ওখানে আলো আধারি, এবং সে খেয়াল করে দেখে তার ভাই ততক্ষণে ওই সিঁড়ির নিচে নেমে গেছে, এবং নেমে হেঁটে গিয়ে তার ভাইকে সে বুঝতে পারলো আলো আধারির মধ্যে যে ভাই যে ওখানে চেয়ারের মধ্যে বসে আছে।
চেয়ারের মধ্যে বসে আছে। তো জর্ডান একটু অবাক হয়েছে যে ভাই এখানে বসে কি করে। তো সে আস্তে আস্তে সিঁড়িতে পা টিপে টিপে নামতেছে, সিঁড়িতে কার্পেট দেয়া, মানে আস্তে আস্তে পা টিপে নামলে বোঝা যাবে না। জর্ডান আস্তে আস্তে হাঁটতেছে এবং দেয়ালের সাথে পিঠ লাগায়। সে ওদিকে মানে দেখা দিতে চাচ্ছে না তার ভাই তাকে দেখুক, কি ব্যাপার সে জানতে চায়। তো জর্ডান যখন সিঁড়ির একবারে প্রান্তে নেমে আসছে, সে দেখতেছে তার ভাই দেয়ালের দিকে তাকায় কি জানি বলতেছে, কার সাথে কি জানি কথা বলতেছে। তো অবাক হয়ে গেল সে যে তার ভাইয়ের সাথে আরেকটা কণ্ঠ সে শুনতে পাচ্ছে, বেশ মোটা ভারী কণ্ঠ, যেটা সে শুনছিল প্রথম দিন এখানে আসার পর। তার সারা শরীরের রোম দাঁড়ায় গেল, কারণ ঘরের মধ্যে তো হালকা আলো আধারি, মানে এই যে বাইরের হালকা আলো আসতেছে এখানে, এতে করে মানে ঘরটার মধ্যে সামান্য আলো তৈরি হয়েছে। আর এর মধ্যে চেয়ারটা বোঝা যাচ্ছে, চেয়ারের মধ্যে তার ভাই বসে আছে, সে বুঝতে পারতেছে। আর তার ভাই তাকায় আছে সামনের দেয়ালের দিকে, আর ওই দেয়ালের ওখান থেকেই কণ্ঠস্বর আসতেছে একটা ভারী কেমন জানি। তো মানে সে স্পষ্ট শুনলো, কণ্ঠস্বরটা বলল, লুক হু ইজ হিয়ার, ইউর লিটল কিউরিয়াস ব্রাদার, বলে কেমন যেন একটা হাসি দিল। তো তখন জর্ডান কিন্তু ভয়ঙ্কর রকম ভয় পেয়েছে, মানে তাকে কেউ দেখছে। সে খেয়াল করলো দেয়ালটার ওদিক থেকে হালকা একটা আলো বের হচ্ছে, একটা আলো বের হচ্ছে, এবং ওইটা একটা মানুষের মতো শেপ নিচ্ছে তার ভাইয়ের সামনে। একটা মনে হচ্ছে যে আলোর একটা মানুষ তার ভাইয়ের সামনে শেপ নিল, মানুষের শেপ। তো জর্ডান তো ভয় একদম মানে শেষ, সে একদম দেয়ালের সাথে মিশে গেছে, সহ্য করতে পারতেছে না সে। তারপর দেখলো ওই মানুষটার অবয়বটা তার ভাইকে ক্রস করে তার আর তার ভাইয়ের মাঝখানে চলে আসলো, মানে, এবং ওই জায়গাটা এত ঠান্ডা হয়ে গেছে বলার মতো না। জর্ডান ভয়ে চিৎকার করা শুরু করলো, একদম টপ অফ হিজ লাংস, মানে কিচ্ছু মানে চিন্তা করতে হলে চিৎকার করতেছে সে চোখ বন্ধ করে, প্রচন্ড জোরে চিৎকার করতেছে। তো চিৎকারের সাথে সাথে শব্দ পেল, ত্রুম করে একটা শব্দ হলো, মনে হলো যে চেয়ার থেকে কেউ পড়ে গেল এরকম। আর একটু পরে তাদের যে বেসমেন্টের দরজার মধ্যে ঝিম করে শব্দ হলো, মানে তার বাবার চিৎকার, যে হোয়াট হ্যাপেন বলে তার বাবা ঢুকছে, তার মাও পিছনে আসে, তার বাবা লাইট জ্বালায় ঢুকলো। তার বাবার হাতে বন্দুক, তাদের একটা বন্দুক ছিল এখানে, হান্টিং গান, সেটা নিয়ে ঢুকছে তার বাবা। ঢুকে লাইট জ্বালাইছে ওখানে, লাইট জ্বালানোর পর দেখতেছে তার বাবা যে জর্ডান দেয়ালের সাথে একদম কর্নারে সেধায় আছে, সে চিৎকার করতেছে, তার ভাই ফ্লোরে পড়ে আছে চেয়ার থেকে। তো একটা ডিজাস্টারাস সিচুয়েশন। তার বাবা তাড়াতাড়ি ঢুকলো, ঢুকে জর্ডানকে শান্ত করলো। তার মা ঝাঁকি দিয়ে দেহে হোয়াট হ্যাপেন বলে শান্ত করছে। জর্ডান একটু পর ঠান্ডা হলো, তার মাকে জড়ায় ধরলো, সে ভয় পেয়েছে অনেক। আর তার ভাইকে তার বাবা ওখান থেকে তুললো, দেখলো যে তার ভাইয়ের জ্ঞান নাই। তো যাই হোক, তাদেরকে নিয়ে আসলো উপরে আসার পর তার বাবা অনেকক্ষণ চেষ্টা করলো জ্ঞান ফেরানো তার ভাইরে, পানির ছিটা দিয়ে মানে হাত পা এরকম ঘষে, শরীর ঠান্ডা হয়ে গেছে। অনেকক্ষণ পর তার ভাই হুঁশ ফিরল। তো সে বলল যে তাকে মনে হয়েছে, মানে সে হুঁশ ফেরার পর যেটা বলতে মনে হয়েছে তাকে কেউ ডেকে নিয়ে গেছে ওইখানে, এবং ওইখানে একজন মানুষ ছিল, বয়স্ক মানুষ, এবং তার কাছে মনে হয়েছে যে সে মানে অবয়বে দেখছে, পুরো ক্লিয়ার না। সে যখন অন্ধকারে গেছে হেঁটে হেঁটে ওইখানে যাওয়ার পর সে একটা অবয়ব দেখছে, অবয়ব থেকে সে খেয়াল করে দেখছে একটা মানুষ, মনে হচ্ছে একটা গাউন পরা এবং বেশ বয়স্ক, এবং সে ওখানে বসে তাকে ডেকে কথা বলতেছিল। তাকে কি বলতেছিল সেগুলো তার সব খেয়াল নাই। তো জর্ডানের ভাইটা বলার পরে তার বাবা একটু টেনসড হয়ে গেল। তো ওই দিন রাতে আর তারা ঘুমায় নাই, তারা ছেলেদের সাথে ছিল, নিজেরা কথা বলছে কি করা যায় এগুলো নিয়ে। জর্ডানকে টেক কেয়ার করলো, তার ভাই ঘুমাচ্ছিল, ঘুমাইতে দিল তাকে, আর নিজের আলাপ করে। পরদিন সকালে জর্ডানের বাবা আর কাজে গেল না, তিনি গেলেন যে হার্ডওয়্যারের দোকানে, ওখান থেকে একটা বোল্ট লক নিয়ে আসলেন। আগে তো তাদের যে বেসমেন্টের দরজার মধ্যে কোনো লক ছিল না, জাস্ট একটা বোল্ট নব ছিল। তো ওইখানে ওটা চেঞ্জ করে তিনি লক লাগাই দিলেন এবং তালা মেরে চাবি নিজের কাছে রাখলেন। আর তিনি ওই এজেন্টের সাথে কথা বলার জন্য চেষ্টা করলেন যে এই বাসার ঘটনা তুমি আমাকে রিয়েলি বলো, নাইলে তোমার সমস্যা আছে, আমি এটা নিয়ে কিন্তু প্রবলেম করব তোমার। তো তখন ওই এজেন্ট নাকি তাকে বলছে যে এখানে এই সাইকিয়াট্রিস্ট ছিল, সে এখানে যতদূর জানা যায় সে এইখানে বেশ বিভিন্ন রকমের রিচুয়াল পালন করতো তার, তো এই জন্য এরকম ব্যাপার স্যাপার। তো বলছে যে তোমরা কেন ওই বেসমেন্ট এটা রিকনস্ট্রাক্ট করো নাই বা ওই যে রিনোভেশন করো নাই? বলে আমাদের লোক এখানে করতে যে ভয় পাইছে, তারা ভয় পাওয়ার পর আর করতে চায় নাই, তা আমরাও এরপর আর ওইটা ধরি নাই। তো যাই হোক, তিনি মানে খুব টেন্সড হইলেন। চিন্তা করলেন তার একজন বন্ধু ছিল, জর্ডানের বাবার বন্ধু, সে হচ্ছে আবার একজন সাইকিক, মানে সাইকিক রিডিং করে।
তো তাকে নিয়ে আসছিল তিনি বাসায় আসার পর তিনি দেখে বললেন যে তোমাদের এই বাসাটা এক্সেসিভ রকম হন্টেড, কিন্তু এই বাসার মধ্যে যেই থাকতো সে এখানে বিভিন্ন রকমের রিচুয়াল প্র্যাকটিস করতো। হ্যাঁ, মানে যে রিচুয়ালগুলো স্বাভাবিক না, এবং সে অন্য ডিমেনশনের সাথে যোগাযোগের চেষ্টা করতো এখান থেকে, এবং তার কিছু ব্যাপার স্যাপার এখানে রয়ে গেছে। ইভেল স্পিরিট আছে এই বাসায়, মানে তাদের বিশ্বাস অনুযায়ী বলছে এখানে ইভেল স্পিরিট আছে, তো তুমি সাবধান, তোমাদের বেসমেন্টটাকে তুমি ঠিক করার ব্যবস্থা করো, আর যদি মনে করো যেটাতে সমস্যা ফিল করো বেসিক্যালি বাসাটা ছেড়ে দেওয়াই বেটার হবে। তো জর্ডানের বাবা নাকি তখন ওই যে যাকে নিয়ে আসছিল সাইকিক রিডার তাকে দিয়ে চেষ্টা করছিল তিনি আরো মানুষ এনে ওই বাসাটাতে মানে বিভিন্নভাবে কিছু করার, তো লাভ হয়নি। এমনকি তারা চার্চের লোকজনও নিয়ে আসছিল, তারাও এসে বলছে যে বাসাটা সুবিধার না, এখন কিছু তো করার নেই, বাসা কিনছে এখন হয় বিক্রি করে যেতে হবে না থাকতে হবে। তো জর্ডানের বাবা নাকি ওই বাসাতেই থাকছে, তারা ওইটা চেঞ্জ করে নাই, এবং ওই যে বেসমেন্ট ওইটাকে তিনি ঠিক করাইছিলেন পরে, মানে ওই যে রং টং ওগুলা সব করছিলেন, আর ওটাকে লক করে রাখতেন এরপর থেকে, এবং মানে শুধু ওই বোল্ট লক না, পরে এমনি শক্ত লক মেরে দিছিলেন। ওইখানে যদি একা একা আর কেউ যেত না, ওখানে নিচে কাজ করতে গেলে তার একাধিক মানুষ নামতো, নেমে যে ওখানে কাজকর্ম যদি করতে হইতো করতো, আর ওখানে বসাবসির কোনো ব্যাপার ছিল না। তো ওইটা যেদিন নাকি রং চেঞ্জ করেন সেই দিন নাকি তাদের বাসার মধ্যে রাতের বেলা অনেক উলট পালট হয়েছে, মনে হচ্ছিল বাসার মধ্যে কে দৌড়াদৌড়ি করতেছে, জোরে জোরে কথা বলতেছে, ধমকাচ্ছে কাউকে, এরকম শব্দ নাকি আসছিল। আর বোবায় ধরাটা নাকি ওই বাসার থেকে মানে ছাড়ে নাই সবাইকে, মানে জর্ডানের বাবা মাকেও বোবায় ধরতে পরে, তো বোবায় ধরার ব্যাপারটা নর্মাল। তো এইটাই জর্ডান শেয়ার করছিল নসীনদের কাছে, আর নসীন এই বাড়ির ঘটনাটা শেয়ার করলো, বললো যে এই বাড়িটা এখনো ওরকম আছে। জর্ডান নাকি তাকে বলছিল যে ইউ আর ওয়েলকাম এনি টাইম ইফ ইউ ওয়ান্ট টু কাম অ্যান্ড স্টে ইন আওয়ার হাউস, তো এনি ওয়ান অফ ইউ, তাদের মধ্যে যে কেউ এসে ওখানে থাকতে চাইলে থাকতে পারে। সে তাদেরকে বলছিল, মানে দাওয়াত দিয়েছিল এসে দেখতে যে তারা কিছু ফিল করে কিনা। তো নসীন শেয়ার করলো সে যায়নি ওই বাসায়, তো সে শেয়ার করলো ওই বাসার ঘটনা। আমার কাছে কিন্তু বেশ স্পুকি মনে হয়েছে, এরকম অনেকগুলো বাসার ঘটনা আমি শুনছি বিদেশে, এরকম গেছিও, সেগুলোতে আসলেই কেমন জানি একটা ফিল হয়, মানে ওইসব বাড়ি যেগুলোর নামে সব বদনাম আছে ওখানে গেলেই জানি কেমন জানি লাগে, মনে হয় যে সামথিং ইজ নট রাইট। আপনি দেখবেন আমাদের দেশেও এরকম কিছু বাসা আছে, আপনি ওখানে যাওয়ার পরে আপনার খুব আনইজি ফিল হবে। আমি একবার একটা বাড়িতে গিয়েছিলাম, মানে জাস্ট লাইক ফর হাফ অ্যান আওয়ার আমি বসছিলাম ওখানে কথা বলার জন্য, একটা প্রয়োজনে গেছিলাম, মানে আমাদের একটা অফিসিয়াল কাজে। তো সেখানে বসার পর আমার কাছে কেমন জানি লাগতেছিল, সেই লিভিং রুম যেটার মধ্যে বসাইছিল সেটার মধ্যে বিভিন্ন রকমের পুতুল রাখা, অসংখ্য পুতুল, কাঠের পুতুল, বিভিন্ন রকম পুতুল রাখা। তো আমার কাছে কেমন জানি লাগতেছিল, আসলে আই ফেল্ট রিয়েলি অকওয়ার্ড এন্ড ব্যাড, আর সবসময় মনে হচ্ছিল যে আই এম বিং ওয়াচড, মানে কেউ আমাকে দেখতেছে, এরকম মনে হচ্ছিল। ওই ঘরের মধ্যে একলা বসেছিলাম যতক্ষণ, এরকমই ফিল হচ্ছিল, এবং মানে খুব খুব অড একটা ফিল, মনে হচ্ছিল যে ঘরটা জানি কেমন, মানে ঘরটার প্রাণ আছে এরকম লাগতেছিল। তো এরকম কিন্তু আছে, বাসা বাড়ি আছে। আমি ওই বাসায় অতটুক সময় থাকা, এরপর আর যাওয়া হয়নি, এবং আমি বাসা থেকে ওখান থেকে বেরোনোর সাথে সাথেই দোয়া পড়ে নিজেকে আবার সিকিউর করছি। মানে আমি তো বিশ্বাসী মানুষ, আমি আমার মতো করি, সেটাই। তো আছে কিন্তু এরকম জায়গায়, এরকম বাসা যেসব জায়গায় গেলে এরকম ধরনের ফিল হবে। আজকের যে ঘটনাটা আমি বলবো এটা আমার ছোটবেলার ঘটনা। এটা কোরবানি ঈদের তখন ছুটি দিয়েছে স্কুল, আমরা তখন জুনিয়র স্কুলের ছাত্র। খুবই মজার খবর পেলাম, আম্মা বলল যে ছুটিতে সবাই মিলে নানা বাড়ি যাচ্ছি। তো এই মজাটা শেয়ার করার জন্য আমাদের যত কাজিন ছিল এবং সবাই মিলে আমরা ওখানে যাব বলে মনস্থির করেছি। আম্মা তাই বলল, আত্মীয় স্বজনের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড সবাই মিলে আমরা নানা বাড়ি যাব এবং কোরবানি ঈদ আমরা ওখানেই করব। নানা বাড়িতে কোরবানি ঈদ করার মজাটা একেবারে আলাদা। ওনার বাড়ি তখন, নানার বাড়িটা ছিল গ্রামে, এবং তখনও কিন্তু ওই গ্রামে কোনো ইলেকট্রিসিটি আসেনি। একেবারে গ্রাম বলতে যা বোঝায় তাই। আমি একটু বর্ণনা দিতে চাই আমার নানা বাড়ির। নানা তখন বিজনেস করতেন, ওনার তখন গোল্ডের বিজনেস ছিল, আর স্পাইসের বিজনেস ছিল, কাপড়েরও বিজনেস ছিল। তো ওনার যেই বাড়িতে ঢোকার আগে বিশাল একটা বাগান বাড়ির মতো, এবং ঢোকার মুখে না হলে অন্তত 20-30টা সুপারি গাছ
বিভিন্ন রকমের আম গাছ, জাম গাছ, এগুলো ভর্তি ছিল। মাঝখান দিয়ে পায়ে হাঁটা পথ, ওটা দিয়ে প্রথমে যেই বাড়িটা চোখে পড়বে নানা বাড়ির, সেটা হচ্ছে কাছারি ঘর। এবং তখনকার যে সোসাইটির যে গ্রামের যে পরিবেশ ছিল, বাইরের মেহমান তারা এই কাছারি ঘর পর্যন্ত যেতে পারত। মানে যারাই আসতো এই কাছারি ঘরের মধ্যে বসতো, ওখানে স্টুল রাখা আছে, তারপর চেয়ার্স রাখা আছে, তারপর দুপাশে দুটো ওই বড় খাট রাখা আছে। অনেক সময় যদি গেস্টও যেত ওখানে, রাত্রেবেলা থাকতে হতো, তারা ওখানেই থাকতো। তার ওটা ক্রস করে যাওয়ার পরে আর একটা বেশ বড় উঠোনের এক পাশে আমার মনে আছে চাপা ফুলের গাছ, তারপর একটা টিউবওয়েলটা অনেক ডিপ টিউবওয়েল। ওটার পানি যে কি মজা ছিল খেতে, মানে বিশ্বাসই করা যায় না, অসম্ভব মজা, ঠান্ডা পানি, একেবারে এক গ্লাস পানি খেলে মনটা ভরে যেত। ওটার ওই টিউবওয়েলের সাথেই আবার আনারের গাছ ছিল, তারপর আতার গাছ ছিল, আর উঠোনের আরেক পাশে ছিল একটা বিশাল ধানের গোলা বলে এটাকে, মানে চাষিরা যখন ধান দিয়ে যেত তখন ওই মেপে ওখানে সবকিছু বড় বড় বেশ একটা ভান্ডের মতো ছিল। ওটা একটা গ্রামের একটা হিসাব ছিল, সেই হিসাব অনুযায়ী সেই ধানগুলো ওখানে ভরে ভরে রাখতো। এক একটা চাষিকে হয়তো বর্গা দিত, নানার অনেক জমি ছিল, ধানি জমি, তো চাষিরা এসে দিয়ে যেত হিসাব করে, ওখানে ভেতরে রেখে ওটা তালা মেরে দিত, বেশ বড় ধানের গোলা। তার ওই গোলার পেছনেই ছিল একটা গড়ের মতো, গড় মানে হচ্ছে ওখানে পানি জমে থাকতো, আর কিছু বাঁশ গাছের বেশ একটা ঝাড়। এই উঠোনের মাঝখানে ছিল একটা বড় আমড়া গাছ। আমরা মাঝে মধ্যে একেবারে পাকা টসটসে আমরা ওখান থেকে পেড়ে আমরা খেতাম, আমরা যখন নানা বাড়ি যেতাম। তারপরে ছিল মেইন বাড়িটা, এটা দোতলা, সিলিংটা ছিল, প্রথম তলা সিলিংটা ছিল কাঠের, বেশ ভারী কাঠের। এবং এই কাঠগুলোকে আমি পরে জেনেছি ওগুলো পুকুরে নাকি অনেকদিন ভিজিয়ে রাখতো, যখন একেবারে শক্ত হতো ওনারাই জানতো আসলে কখন ওই পানির থেকে এই কাঠগুলো তুলে নিয়ে আবার ওই সিলিং এর মধ্যে দিয়ে আরেকটা তলা ওখানে বাড়ির মধ্যে ওনারা করবেন। এটা ওনাদের তখনকারই একটা টেকনিক ছিল। ওই কাঠে কখনো পোকা লাগতো না। তার উপরে ছিল টকটকে লাল পেইন্ট করা টিনের একেবারে সুন্দর, একেবারে ছাদের মতো একটু অ্যাঙ্গেল করা। এটা কাঠমান্ডুতে অনেক বাড়ির ছাদে এটা দেখা যায়, খুবই কমন। আমি জানি না এই ডিজাইনটা ওনারা তখন কিভাবে পেয়েছিল। সেই বিশাল বাড়ি, প্রায় 12-14টা ওখানে রুম ছিল। তারপরে এক পাশে ছিল কিচেনের সাথে ছিল একটা, তখনকার দিনে টয়লেট কিন্তু কেউ গ্রামের বাড়িতে কখনো ঘরের ভেতরে কোনো টয়লেটের কোনো ব্যবস্থা রাখতো না, এটা অলক্ষণে মনে করতেন। এটা একটু দূরে ওনারা টয়লেটটা বানাতো। একটা কিচেন ছিল, কিচেনের পাশ দিয়ে আরো ছোটখাটো অনেক ফুলের গাছ টাছ, তারপরে একটা টয়লেট ছিল স্পেশালি মহিলাদের জন্য, আর রাতের বেলা যদি কারো কখনো প্রয়োজন হয় ওটা ইউজ করতো। আর তাছাড়া মেইন টয়লেট যেটা, সেটা হচ্ছে এর পেছনে আবার অনেকগুলো বাগান, অনেক গাছ, আর নানার একটা বিশাল একটা পুকুর ছিল, দিঘি বলা যায়। ওই পুকুরের চারিদিকে না হলে অন্তত 50টা ডাব গাছ, নারকেল গাছ ছিল। ওটারও এক পাশে ছিল বাঁশঝাড় আর বিশাল বিশাল গাছ। একটা বড় গাছের নিচে আমরা সামারে যদি কখনো যেতাম, আম একেবারে গাছের থেকে পেড়ে ওই বড় গাছের, ওটাকে আমরা আমাদের লোকাল ভাষায় বলতাম শিশু গাছ। নাম শিশু, কিন্তু বিশাল গাছ। ওটার পাশে আবার বট গাছও ছিল। আমরা ওই দিঘির পাড়ে ওই মাদুর নিয়ে যেতাম, বসে ওখানে সবাই মিলে মজা করে করে আমরা আম ছিলে খেতাম। এই ছিল নানা বাড়ির এই মোটামুটি আমি আপনাদেরকে হয়তো একটা দৃশ্য দেখাতে পেরেছি। তো আমরা সবাই সেই অনুযায়ী যখন ঈদের ছুটি হয়ে গেল আমরা চলে গেলাম নানা বাড়িতে। সে কি মজা, কাজিনরা মিলে হইচই, যা বলে আর কি, একেবারে বাড়ি মাথায় তোলার মতো অবস্থা। একবার আমরা খেতে বসতাম প্রায় 30-35 জন মিলে। তো সবাই খাবার সিস্টেমটাও ছিল গ্রামে তখন ডিফারেন্ট। ওই নিচে মাদুর অথবা পাটি বিছিয়ে দিত, মাঝখানে দস্তরখানা দিত। দস্তরখানা মানে হচ্ছে একটা ডিজাইনেবল, খুব সুন্দর করে এটা খালা মামিরা এরা বসে বসে একটা ডিজাইন করে বানাতো। এটা সেন্টারে থাকতো, ওর মধ্যে হয়তো কাঁচামরিচ, লবণ, লেবু কেটে কিংবা বোন প্লেটের মতো জিনিস ওখানের মধ্যে পানির জগটক দিয়ে ওখানে রাখতো। এভাবে বসে আমরা খেতাম। আর একটা ডিসিপ্লিন ছিল, খেতে বসলে কেউ জোরে কেউ কথা বলতো না, চুপচাপ ফিসফাস করে আমরা কথা বলতাম,
কারো কিছু লাগলে পাশের জনকে বলতাম, সে আবার নিয়ে আসতো। এই যে ম্যানার্সগুলো তখন আমরা ছোটবেলায় শিখেছি অটোমেটিকলি মুরব্বীদের কাছ থেকে, আমার সত্যি অবাক লাগে যে তখনকার দিনে যে একটা ডিসিপ্লিন আমি দেখেছি, এটা এখনো পর্যন্ত আমি প্রাউড ফিল করি আসলে। তা আমরা হইচই করছিলাম, বিভিন্ন প্রোগ্রাম আমাদের চলছিল, নানান রকমের খেলাধুলা, ছিবড়ি, দাঁড়িয়াবান্ধা, সব যা কিছু আছে আমরা খেলতাম। রাত্রেবেলা ক্যারাম বোর্ড খেলতাম কাছারি ঘরের মধ্যে সবাই মিলে, একেবারে 25-30 জনের ফুল গ্রুপ আমরা ওখানে মিলে খেলতাম। তো একদিন প্ল্যান হলো যে নানা বললো যে সবাই যখন এসছে আমরা দিঘির মধ্যে কিছু মাছ ধরবো। তো ওই মাছ যখন ধরতো ওটার একটা সিজন ছিল, নানা আসলে জানতেন যে কখন মাছগুলো ধরতে হবে। একটা পার্টিকুলার সাইজের চাইতে ছোট হলে ওই মাছকে আবার ধরে আবার ছেড়ে দিত জাল দিয়ে। আবার দিঘির ভিতরে অনেকগুলো গাছের ডাল কেটে কেটে ওখানে ফেলে দেওয়া হতো। নানার যারা অনেক হেল্পার ছিল ওরা ওগুলো করতো। কেন ফেলে দিত? কারণ রাতের বেলা যাতে কেউ এসে জাল দিয়ে মাছ ধরতে না পারে, কারণ এই ডালগুলোর মধ্যে জালটা বেঁধে যাবে, কেউ টানার চেষ্টা করলে জাল ছিঁড়ে ওই জাল ওখানেই পড়ে থাকবে। এই ছিল ন্যাচারালি আসলে ওনাদের বুদ্ধি খাটিয়ে এই টেকনিকগুলো। কোনো সিকিউরিটি গার্ড টার্ডের কোনো কিছুই প্রয়োজন ছিল না। আর তেমন কোনো ওই গ্রামের এই ক্রাইম বলতে যা বোঝায় আসলে তেমন কিছুই ছিল না। তারপর অ্যাজ এ সেফটি কিন্তু আমার মনে আছে যে এসব করতো। তো নানা করলো কি, এই সমস্ত ওনার হেল্পারদেরকে বললো সকাল সকাল এসে সমস্ত কিছু, ওরা জানে আসলে কোথায় কোথায় ওরা গাছের ওই বড় বড় ডালগুলো দিয়েছে পানির মধ্যে, ওগুলো ক্লিন করার পর মামারা মিলে সবাই মিলে আমরা মাছ ধরবো, এবং একেবারে তাজা মাছ আর কি আমরা ওখান থেকে ধরে নিয়ে আসি। এদিকে খালা নানিরা যারা যারা আছেন ওখানে, মামি, সবাই মিলে মশলাপাতি একেবারে সব কিছুই ন্যাচারাল, এগুলো সমস্ত রেডি করার জন্য সব ব্যস্ত হয়ে গেল। অদ্ভুত একটা মজার একটা প্রোগ্রাম, উৎসব অবস্থা। পরদিন সকালবেলা সবাই উঠে যা মতো কাজ, আমরা গেলাম পুকুরের মধ্যে। আমার ছোট মামার সাথে আমি লেগেছিলাম। মামা আমাকে একটা বড় একটা ঝাঁকির মতো দিয়েছিল, বলে যে আমি যতগুলো মাছ ধরবো তুই এখানে রাখবি। সবাই যার যার হিসাব অনুযায়ী তারা দিঘির চারিদিক থেকে মাছ ধরছে। আমিও ঝাঁকি নিয়ে বসে থাকলাম। মামা 2-4টা করে মাছ ধরছে আর আমাকে দিচ্ছে, আমি রাখছি। আমি মাছের গুলোর দিকে তাকাচ্ছি, ওগুলোর দিকে আবার ওসবের সাথে ওই ঝাঁকির মধ্যে আবার খেলাধুলাও করছি। অনেক মাছ আবার লাফ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওগুলাকে ধরে আবার আমি ঝাঁকির মধ্যে রাখছি। আমি তাকিয়ে রয়েছি, আবার খেলাধুলা করছি মাছ নিয়ে। হঠাৎ করে আমি নাকের মধ্যে, দিঘির পাড়ে বসা গাছের নিচে নাকের মধ্যে একটা বিচ্ছিরি একটা গন্ধ পেলাম। আমি বললাম এই গন্ধ আসছে কোত্থেকে? পাশে তাকিয়ে দেখি একটা লোক, লুঙ্গি পরা, খালি গায়ে, উস্কো খুস্কো চুল, তার কেমন এলোমেলো তার দৃষ্টিভঙ্গি। সেদিকে আমার পাশে এসে দাঁড়ানো, আমার দিকে তাকিয়ে আছে আর মাছের দিকে তাকিয়ে আছে। তো আমি তো অবাক লাগলো। আমি লোকটাকে বললাম, এই আপনি গোসল টোসল করেন না? যান না, পুকুরে গিয়ে গোসল করে আসেন। আমার দিকে লোকটা তাকিয়ে বললো যে দে। আমি বললাম কি দেবো? বলে দে, একটা মাছ দে। আমি ছোট ছিলাম কিন্তু আমার একটু খারাপ লাগলো, রাগও লাগলো। লোকটা আমাকে তুই তোকারি করে সম্বোধন করছে। আমি বললাম কেন আপনাকে মাছ দেবো? বলে দে বললাম, তাহলে অসুবিধা হবে। আমি বললাম আমি কিন্তু মামাকে ডাক দিচ্ছি, আরেকবার যদি এভাবে বলেন আমি মামাকে ডাক দিচ্ছি। বলে দিবি না? আচ্ছা ঠিক আছে দেখি। তখন আমি মামা বলে চিৎকার দিলাম। মামা তখন পানির ওখানের অর্ধেক উনি পানির মধ্যে ছিল, ওনার কোমর পর্যন্ত, জাল দিয়ে একটু ডিপের দিকে দিঘিতে উনি জাল থ্রো করছিল। তা আমি মামা মামা করে 2বার ডাকলাম। মামা খেয়াল করলো, বললো কি? আমি বললাম যে দেখো লোকটা, এটা বলতে আমি তাকিয়ে দেখলাম ওখানে কেউ নেই। বলে কি হয়েছে? আমি বললাম না, একটা লোক আমার থেকে এসে মাছ নিচ্ছে। বলে কই লোকটা? আমি জানি না, এদিক দিয়ে কোথায় যেন চলে গেছে। বলে আচ্ছা আচ্ছা, আরেকবার আসলে আমাকে বলিস। তো এই ছিল ঘটনা। আমরা মাছটা সবকিছু ধরে নিয়ে চলে আসলাম। আসার পর রান্না বান্না হলো, ক্ষেত থেকে ছোট ছোট আলু, তারপর একেবারে ওখানে টক পাতা বলে একটা জিনিস ওখানে গ্রো হতো ভেজিটেবলের, ওটা মাছের সাথে দিলে অসম্ভব ভালো লাগতো। তো এটা রান্না টান্না করে আমরা খেয়ে গেলাম। রাত্রেবেলা হঠাৎ করে, আমার কখনোই হয় না, আমার মনে হলো যে আমার একটু টয়লেটে যেতে হবে। তো কাউকে না পেয়ে আমার বড় মামিকে আমি ডেকে তুললাম, মামি আমি একটু টয়লেটে যাবো। মামি বললাম যে আচ্ছা ঠিক আছে। মামি দরজা খুলে দিল। হাতে ওনার হাতে হ্যারিকেন ছিল, কারণ তখন হ্যারিকেনই প্রত্যেক রুমে রুমে হ্যারিকেন থাকতো, মানে জ্বালিয়ে রাখা হতো অল্প করে। তা আমি টয়লেটের ওখানে গিয়ে, টয়লেটটা ছিল এমন ভাবে যে কয়েকটা স্টেপ দিয়ে উপরে উঠে একটা টং ঘরের মতো, দরজা খুলে ঢুকতে হবে। ওখানে নিচে দিয়ে ওই এমন ভাবে ডিজাইন করা সুয়ারেজ গুলো, নিচে একটা ড্রামের মতো থাকে, ওদিক দিয়ে ওটা বেরিয়ে গিয়ে অন্যদিকে চলে যায়। ওখানে একটা বড় ডিপি এর মতো থাকে। আমি যখন ওই আবছা আলোতে ভিতরে গিয়ে জাস্ট বসার চেষ্টা করছি, নিচে তাকিয়ে দেখি সেই লোকটা মাছ চেয়েছিল আমার দিকে
উপর দিকে হয়ে তাকিয়ে আছে। আমার তো চিৎকার, হইচই চিৎকার করে আমি বের হয়ে আসলাম। মামি বলল, কি হলো কি হলো? বলে যে একটা লোক নিচে। লোক কোত্থেকে আসবে? সাথে সাথে মামির হইচইয়ের চোটে মামা উঠে এলো, আরো কয়েকজনের কি হলো। তা আমার এই ঘটনা যখন আমি বললাম, সবাই আমাকে বলছে, আচ্ছা আচ্ছা তুই হয়তো ভুল দেখেছিস। আর সেই রাত্রে আমার প্রচন্ড জ্বর আসলো। পরদিন সকালবেলা নানা ডাক্তার নিয়ে আসলো, ওষুধ দিল। কিছুটা একটু ভালো লেগেছে ওষুধ খেয়ে, কিন্তু কিছুতেই কিছু জ্বর ছাড়ছিল না। পরে নানার একটা পরিচিত ছিল, ওটাকে বৈদ্য বলতো। বৈদ্য মানে হচ্ছে এরা ঝাড়ফুঁকো করে, আবার অনেক ওষুধও দেয়। সেদিন রাত্রেবেলা এসার পর ওই বৈদ্যকে ডেকে আনলো। বৈদ্য আমাকে সামনে বসিয়ে আমার হাতে একটা কালো পাথর দিল, কিছু তেল ছিল। আমাকে বললো, তুমি কি এখানে কিছু দেখতে পাও? আমি বললাম, না তেমন কিছু। বলে, ভালো দেখতে পাচ্ছি না, ভালো করে দেখো। তা আমি তাকিয়ে দেখলাম এক্স্যাক্টলি ওই টয়লেটের ওই টং ঘরের মতো। আমি একটা ছোট্ট ঘরের মতো দেখছি। বলে, আচ্ছা বুঝতে পেরেছি। তখন ওই বৈদ্য নানাকে বললো যে আপনার পুরো এলাকাটা বন্ধ করতে হবে। তো সেই রাতে একেবারে ওই রাতের ভিতরে বিভিন্ন দোয়া দরুদ পরে তাবিজ দিয়ে ওই বাড়ির এলাকার চারিদিকের নানার বাড়ি ওখানে বন্ধ করে রেখেছিল। পরদিন অবশ্য আমি ভালো হয়ে গেছিলাম। তো আজকের এই ঘটনাটা আমি একটু তাড়াহুড়ো করেই বললাম, কারণ এই ঘটনাটা আসলে অনেক বড়। তাও আপনাদের সাথে শেয়ার করতে পারে আমার অনেক ভালো লাগছে। সেদিন রাত ঠিক 2:43 ঘরের ভিতরের তাপমাত্রা হুট করে মাইনাসে নেমে যাওয়ার মতো ঠান্ডা হয়ে গেল। আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছে। আমি খাটের ওপর জড়সড় হয়ে বসে আছি, আর ঠিক আমার চোখের সামনে ঘরের সিলিং ফ্যান থেকে উল্টো হয়ে ঝুলে গেছে একটা কুচকুচো কালো হাড় গিলে অবয়ব। তার মুখটা মানুষের মতো না, চামড়াগুলো পচে খসে পড়েছে। সবচেয়ে ভয়ানক ছিল তার চোখ দুটো। সেখানে কোনো মনি নেই, শুধু দুটন্ত জ্বলন্ত কয়লার মতো গর্ত। সে আস্তে আস্তে তার লম্বা নখওয়ালা হাতটা আমার গলার দিকে বাড়িয়ে দিচ্ছিল, আর তার মুখ থেকে অনবরত চুইয়ে পড়ছিল আলকাতরার মতো কালো রক্ত। আমি চিৎকার করতে পারছিলাম, কিন্তু আমার কণ্ঠনালী কে যেন শক্ত করে চেপে ধরেছিল। আমার স্পষ্ট মনে আছে সেই পচা মাংসের গন্ধে আর তার ফিসফিসানি আওয়াজটা, যে সে বলেছিল, তুই এখান থেকে জ্যান্ত ফিরতে পারবি না। এই ঘটনা আজ থেকে প্রায় 3 বছর আগের, অর্থাৎ 2023 সালের নভেম্বর মাসের। আমার নাম তানভীর রহমান। আমি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। একটা কনস্ট্রাকশনের কোম্পানির প্রজেক্টের কাজে আমাকে নোয়াখালীর চাটখিল থানার অন্তর্গত নাহারপুর গ্রামের একটা প্রত্যন্ত গ্রামে যেতে হয়েছিল। সেখানে একটা পুরনো জমিদার বাড়ির জমি অধিগ্রহণ করে নতুন পাওয়ার প্ল্যান্ট তৈরি করার কথা ছিল। আমি আর আমার সাথে আমার অফিসের অ্যাসিস্ট্যান্ট সজল, আমরা দুজন মিলে চাটখিলে পৌঁছালাম। কোম্পানি আমাদের থাকার জন্য সেই জমিদার বাড়ির ঠিক পাশেই একটা পুরনো ব্রিটিশ আমলের ডাক বাংলো ঠিক করে দিয়েছিল। স্থানীয় লোকজন আমাদের বারবার বারণ করেছিল ওখানে থাকতে। গ্রামের এক মুরব্বী লতিফ মিয়া আমাদের স্পষ্ট বলেছিলেন, বাবা ওই বাংলোটা ভালো না। 71 যুদ্ধের সময় ওখানে অনেক গণহত্যা হয়েছিল, আর তারপর থেকে ওইখান থেকে কেউ রাত কাটায় না। যারা গেছে কেউ সুস্থ ফিরতে পারে নাই। কিন্তু আমরা নাসুরবান্দা শহরের শিক্ষিত ছেলে এসব কথায় কোনো কান দেয়নি। ভেবেছিলাম গ্রামের মানুষের কুসংস্কার, কিন্তু সেটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। সে বাংলাটা ছিল বিশাল বড়, চারপাশটা ঘন আম বাগান আর বাঁশ ঝাড়ে ঘেরা। দিনের বেলাতেও সেখানে কেমন যেন একটা থমথমে অন্ধকার ভাব থাকতো। প্রথম দিন জার্নির ক্লান্তির কারণে আমরা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাত তখন আনুমানিক 1টা বেজে গেছে। হুট করেই আমার ঘুমটা ভেঙে গেল। কেমন যেন একটা অদ্ভুত শব্দ পাচ্ছিলাম। মনে হচ্ছিল ঘরের বাইরে বারান্দায় কেউ ভারী কিছু নিয়ে হিসড়ে নিয়ে যাচ্ছে খসখস করে। আমি তখন সজলকে ডাক দিলাম, সজল শুনছিস?
দেখ তো রে, বাইরে শব্দ কিসের? সজলও ধর্ম করে জেগে উঠল। আমরা টর্চ লাইটটা নিয়ে সাবধানে দরজা খুলে বারান্দায় আসলাম, কিন্তু বাইরে কেউ নেই। পুরো এলাকা একদম নিস্তব্ধ, শুধু কুয়াশায় ঢাকা চারপাশ। আমরা ভাবলাম হয়তো কোনো বন্য জানোয়ার হবে, কিন্তু যখনই আমরা ঘরের দিকে ফিরতে যাব তখনই সজল চিৎকার দিয়ে আমার হাত চেপে ধরল। সে আঙ্গুল দিয়ে বারান্দার কাঠের দিকে, মেঝের দিকে ইশারা করল। সেখানে টর্চের আলো ফেলতেই আমার বুক কেঁপে উঠল। দেখলাম মেঝের উপর তাজা লাল রক্তের দাগ, যেন একটা রক্তাক্ত লাশ এখান থেকে কেউ মাত্রই টেনে নিয়ে গেছে ঘরের ভেতরের দিকে। ঠিক যে ঘরে আমরা ঘুমাচ্ছিলাম সেই ঘরের দরজার নিচ দিয়ে দাগটা ভেতরে চলে গেছে। কিন্তু আমরা যখন ঘরের ভেতরে ঢুকলাম, ভেতরে কিচ্ছু নেই, মেঝে একদম পরিষ্কার। দ্বিতীয় দিন থেকে পরিস্থিতি আরো ভয়ানক হতে শুরু করলো। দিনের বেলাতেও আমরা অনুভব করলাম কেউ একজন আমাদের ওপর নজর রাখছে। ঘরের আয়নায় তাকালে মনে হতো পিছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকালে সেখানে ফাঁকা। সেই রাতে আসল নরক নেমে এলো আমাদের জীবনে। রাত তখন 2টা। সজল বাথরুমে গিয়েছিল এবং বাথরুমটা ছিল ঘরের এক কোণে, পুরোনো আমাদের খড় করে দেওয়া জানালার পাশে। সজল ভেতরে যাওয়ার ঠিক 2 মিনিট পর বাথরুম থেকে একটা বিকট আর্তনাদ শুনতে পেলাম। এমন চিৎকার আমি আমার জীবনে কখনো শুনিনি, যেন কেউ তাকে জীবন্ত পুড়িয়ে মারছে। আমি দৌড়ে গিয়ে বাথরুমের দরজা ধাক্কা দিতে লাগলাম। সজল, সজল, কি হয়েছে? দরজা খোলো। কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ নেই, শুধু একটা গোঙানির শব্দ আর নখ দিয়ে দরজা আচরণের আওয়াজ। ক্যাচ ক্যাচ করে কাঠ কাটা শব্দ হচ্ছিল। আমি লাথি দিয়ে দরজাটা ভাঙলাম এবং ভেতরে যা দেখলাম তা মনে করলে আজও আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। সজল বাথরুমের কমোডের পাশে পড়ে আছে, তার চোখ দুটো উল্টো হয়ে গেছে, মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে। আর বাথরুমে সেই খড়খড়ি জানালার ওপাশে একটা বিভৎস মুখ চ্যাপ্টা হয়ে জানালার কাছে লেগে গেছে। মুখটার নাক বলতে কিছু নেই, শুধু দুটো গর্ত। সে সজলের দিকে তাকিয়ে হি হি করে হাসছিল। সেই হাসি মানুষের মতো না, যেন কোনো পশুর তীব্র চিৎকার। আমি কোনো মতে সজলকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে আসলাম। তখন সজলের শরীর তীব্র জ্বরে পড়ছে। সে শুধু বিড়বিড় করে বলছে, ওরা আমাদের ছাড়বে না তানভীর ভাই, ওরা আসলে রক্ত চাই। তখন বাইরে ঝড় বৃষ্টিও শুরু হয়েছে। ঝড়ের শব্দকে ছাপিয়ে বাংলোর চারপাশে শত শত মানুষের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল হাজার হাজার মানুষ একসাথে মাটির নিচ থেকে আর্তনাদ করছে। হুট করে ঘরের সব আলো দপ করে নিভে গেল। ল্যাপটপের চার্জার, ফোনের নেটওয়ার্ক সব এক নিমেষেই ডেড হয়ে গেল। আমি পকেট থেকে দেশলাই বের করে একটা মোমবাতি জ্বালালাম। মোমবাতির মৃদু আলোয় আমি যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে জোগাড় হলো। ঘরের চারদিকে দেয়াল বেয়ে উপর থেকে নিচ পর্যন্ত কালো রক্ত চুইয়ে পড়ছে, আর সেই দেয়ালের রক্ত দিয়ে লেখা হচ্ছে একটা নাম, আর সেটাই হলো তানভীর, তথা আমার নাম। ঠিক তখনই আমার ঘাড়ের পিছনে কেউ একজন ফু দিল। বরফ শীতল একটা বাতাস। আমি ভয়ে জমে গেলাম। পিছনে ঘোরার সাহস পাচ্ছিলাম না, কিন্তু একটা অদৃশ্য শক্তি যেন জোর করে আমার মাথাটা ঘুরিয়ে দিল সিলিংয়ের দিকে। সিলিং থেকে এসে হাড় গিলে পচা গলা অবয়বটা উল্টো হয়ে ঝুলে আছে আমার ঠিক নাকের ডগায় চলে গেল। তার চোখে সেই জ্বলন্ত কয়লার মতো দৃষ্টি আমার আত্মার ভেতর পর্যন্ত কাঁপিয়ে তুলল। সে তার দীর্ঘ পচা দুর্গন্ধ হাতটা বাড়িয়ে আমার গলাটা চেপে ধরল। আমি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমার। আমি চোখের কোণ দিয়ে দেখলাম খাটে শোয়া সজলের শরীরটা শূন্যে ভেসে উঠছে,
আর কে যেন অদৃশ্য হাত দিয়ে তার বুকটা খামচে ধরছে। আমি বুঝতে পারলাম আমাদের মৃত্যু অবধারিত। আমি শেষবারের মতো আমার চেনা সব আয়াত মনে মনে পড়তে লাগলাম। আমার চোখ দুটো বুঝে আসছিল, চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছিল। পরদিন সকালে নাহারপুর গ্রামের মানুষজন যখন আমাদের খোঁজে বাংলাতে আসে, তারা আমাদের দুজনকে ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পায়। স্বজনের বুকে গভীরে মুখের আঁচড়ের দাগ ছিল, যা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। আর আমার গলায় ছিল কালচে কালারের বেগুনি রঙের হাতের ছাপ। আমাদের সাথে চাটখিল্লি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে। সজল সেই ট্রমা থেকে আজও বেরোতে পারেনি। সে এখনো মানসিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। মাঝে মাঝে মাঝ রাতে উঠে চিৎকার করে বলে, ওই যে ওরা আসছে। আমিও আমার চাকরিটা ছেড়ে দিয়েছি, আজ 3 বছর হয়ে গেছে। কিন্তু এখনো রাত যখন 2:43 বাজে, আমার ঘরের তাপমাত্রা মাঝে মাঝেই হুট করে থেমে কমে যায়। আমি জানি চাটখিলের সেই অভিশপ্ত বাংলোর সেই সত্তাটি আমাকে পুরোপুরি ছেড়ে দেয়নি। সে এখনো আমার পিছু ছাড়েনি। আজকের মতো এতটুকু ছিল ভাইয়া। আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যার সঙ্গে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে অথবা আমাদের মেইলে পাঠিয়ে দেবেন। পরবর্তী হবে আপনার ঘটনায় ভয়ঙ্কর ঘটনা। আজকে রাখছি এখানেই। আল্লাহ হাফেজ।